আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগতম। সবাই ভালো আছো আশা করি। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? চ্যাট বক্সে আমার সাথে যারা পোর্টালে অ্যাড হয়েছো তারা পোর্টালে জানাও ইনবক্সে। আর যারা ফেসবুক লাইভে আমার সাথে অ্যাড হয়েছো তারা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সব কিছুই দেখা যাচ্ছে। আমি পোর্টাল থেকে পাচ্ছি যে এভরিথিং ইজ ওকে। আর ফেসবুক লাইভে দেখা যাচ্ছে সব। ফেসবুক লাইভে সব কিছু ওকে। তো এখন আমরা শুরু করব। আজকে আমাদের ইংরেজি এইচএসসি অ্যাডভান্স বাংলা ইংলিশ যে ফুল কোর্স থাকবে। তোমরা মোটামুটি কবে 2 বছর পরে পরীক্ষা দিবা এইচএসসি পরীক্ষা, সব কিছু ঠিকঠাক থাকলে আর কি, বাই দ্য গ্রেস অফ অলমাইটি। এটা কবে? এটা কত? 2025, তার মানে কত? 26, 27। তো 27-এ বুঝে যাচ্ছে পুরো ফুল সিলেবাস কভার করবে মানে এইচএসসিতে। এখন এখন তো যারা 25-এ পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষা দিবে সামনে, তাদের তো শর্ট সিলেবাস পুরোটা কভার করে নাই। মানে অনেক কিছুই, অনেক টপিক ফার্স্ট পেপার বলো বা সেকেন্ড, ফার্স্ট পেপারে অনেকগুলোই আছে, রিটেন পার্টের মধ্যে কিছু নাই। আর সেকেন্ড পেপারের মধ্যে গ্রামারের বেশ কিছু টপিক অমিট করে দেওয়া হয়েছিল শর্ট সিলেবাস থেকে। আর তোমাদের জন্য ফুল সিলেবাস যেটা, তোমরা কি এসএসসিতে সবাই কি ফুল সিলেবাস দিয়ে আসছো? এটা একটু বলো। এসএসসিতে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কি ফুল সিলেবাস ছিল? একটু জানাও চ্যাট বক্সে। হুম। তো বলছো অনেকে এসএসসিতে ফুল সিলেবাস দিয়ে আসছো, তাহলে ইন্টারে তোমার ফুল সিলেবাস দেওয়া লাগবে। তাহলে ইন্টারে আমার ফুল সিলেবাস পেপার 1 অ্যান্ড পেপার 2, পেপার 1 আর হচ্ছে পেপার 2 আমার জানা লাগবে। পেপার 1 আর পেপার 2 ফুল সিলেবাসে কী কী আছে তোমাদের 2087 কনটেক্সটে। তো চলো আগে প্রথমে দেখবো আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। যেহেতু তোমরা কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিয়ে আসছো, তো এসএসসির সাথে ইন্টারের ডিফারেন্সটা কোথায় এটা প্রথমত দেখবো। 100, 100, 200। ফার্স্ট পেপারও 100 মার্ক, সেকেন্ড পেপারও 100 মার্ক, 200 মার্কের। এসএসসির সাথে ইন্টারের এইচএসসির ডিফারেন্সটা কোথায়, কোন কোন টপিকে এখানে নতুন, একদম ব্র্যান্ড নিউ, আগে ছিল না, এটা দেখবো। তারপর আজকে কিছু টপিক আমরা ডিসকাস করবো আর কি এটা। সো এই হচ্ছে মোটামুটি রুট ম্যাপ। তো চলো আগে কথা না বাড়িয়ে আমরা একটু ফার্স্ট পেপারের সিলেবাসটা একটু দেখি। প্রথমত 60 এবং 40। 60 তোমার কি থাকতেছে? রিডিং টেক্সট। রিডিং টেক্সটের মধ্যে তোমার 60 থাকতেছে, আর রাইটিং টেক্সটের মধ্যে 40। এখানে প্যাসেজ থাকবে। কয়টা প্যাসেজ আমি যদি বলি, সিন প্যাসেজ দেখি, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আর হচ্ছে কম্প্রিহেনশন ওপেন এন্ডেড কোয়েশ্চেন, এই দুটার জন্য একটা সিন প্যাসেজ থাকবে। এটা S1 আমি লিখলাম, সিন প্যাসেজ 1। তারপর ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে ফ্লো চার্ট, এটার জন্য একটা থাকবে, এটা হচ্ছে S2। তারপরে যদি দেখি সামারাইজিং, এখানে থাকবে আরেকটা S3, সিন প্যাসেজ 3। তার মানে 3টা সিন প্যাসেজ থাকবে 100 মার্কের যে ফুল সিলেবাসে দেখা যাচ্ছে এই ইন্টারের কনটেক্সটে। তারপর ক্লোজ টেস্ট উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ, এখানে কোনো কিছু মেনশন করা নাই। নাই মানে এটা দুটাই হতে পারে, এটা টেক্সচুয়াল হইতে পারে অথবা নন টেক্সচুয়ালও হইতে পারে। মানে টেক্সট বুক থেকেও আসতে পারে, টেক্সট বুকের বাইরে থেকেও দিতে পারে, যেহেতু এখানে মেনশন করা নাই। আর এবার তো শর্ট সিলেবাস, এবার কিন্তু এখানে মেনশন করা ছিল, কি ছিল, যে উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ বইয়ের বাইরে থেকে আসবে, নন টেক্সচুয়াল আসবে শর্ট সিলেবাস আর কি এটা। আর ফুল সিলেবাস যদি এখানে মেনশন করা নাই, তার মানে বই থেকেও দিতে পারে, বইয়ের বাইরে থেকেও আসতে পারে। সেম গোজ ফর হিয়ার, এটাও উইদাউট ক্লোজ যেটা, এটাও টেক্সচুয়াল হইতে পারে, নন টেক্সচুয়াল হইতে পারে। রিঅ্যারেঞ্জ কোনো কিছু উল্লেখ করা নাই, তার মানে এটাও কি, এটাও টেক্সচুয়াল দিতে পারে, টেক্সচুয়াল কোনো একটা স্টোরি বা যে কোনো কিছু থেকে দিতে পারে। এটা নন টেক্সচুয়াল, এটাও আসতে পারে। যদি এখানে যেগুলো মেনশন করা নাই, তার মানে এগুলো টেক্সচুয়াল, নন টেক্সচুয়াল যে কোনো কিছুই হতে পারে। তো তোমরা আমাকে বলো, এই যে 6টা সেকশন এ রিডিং টেস্টের, এই 6টা জিনিস ভালো করে বুঝছো কিনা, কেমন কেমন আসে পরীক্ষায় প্রশ্ন। তারা একটু যদি সাম আপ করি, সিন প্যাসেজ আমি দেখতে পাচ্ছি তিনটা সিন প্যাসেজ আসবে পুরো বই থেকে তোমার। আর তারপর হচ্ছে শূন্য উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ, যেটা এইচএসসি যেগুলো এসএসসিতেও করে আসো, বই থেকে আসতে পারে, বই বাইরে থেকে আসতে পারে। আর রিঅ্যারেঞ্জ যেটা, এটা টেক্সচুয়াল এবং নন টেক্সচুয়াল দুইটাই হতে পারে। এটুকু ক্লিয়ার? নাম্বার 6 পর্যন্ত, রিঅ্যারেঞ্জ পর্যন্ত যা যা বললাম ঠিক আছে, গুড। অ্যান্ড দেন এগেইন তারপর যদি দেখি সেকশন বিতে রাইটিং টেস্ট, এখানে এটা লেখার টেস্টের মধ্যে, লেখার মধ্যে কী কী আছে দেখতে পাই। প্রথমত রাইটিং প্যারাগ্রাফ বাই অ্যান্সারিং কোয়েশ্চেন্স, যেটা এখানে মেনশন করা নাই। এটা টেক্সচুয়াল যে কোনো ইউনিটের সাথে সম্পর্কিত কিছু আসতে পারে, অথবা একদম আউট অফ দ্য ট্র্যাক, মানে যে কোনো কিছু একদম বাইরে থেকে যে কোনো কিছু দিতে পারে, এটা আসতে পারে। তারপরে কমপ্লিটিং স্টোরি, এখানেও ওরকম কিছু মেনশন করা নাই। তো যেহেতু মেনশন করা নাই, তাহলে যে কোনো কিছু আসতে পারে। তো কমপ্লিটিং স্টোরি ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার বাইরে থেকেই আসে, টেক্সচুয়াল দেয় না।
তারপর হচ্ছে রাইটিং ইনফর্মাল লেটার্স অর ইমেল বা ইনফর্মাল লেটার, এটাও। তারপর অ্যানালাইজিং গ্রাফস অ্যান্ড চার্টস লেখা, এটা 10 পরিবারে থেকে আসে। অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ অর পোয়েমস, এটা মনে হয় একটু নতুন, তাই না? নাম্বার 11 মনে হয় একটু নতুন, আমাকে একটু বলো চ্যাট বক্সে। আর বাকি দেখো 1 থেকে 10 মোটামুটি এটা সবাই পরিচিত। আর এখানে ফার্স্ট পেপারের আরেকটা মনে হয়, এটা যেমন মনে হয় একটু আনকমন তোমাদের কাছে, ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। ফ্লো চার্ট কি ছিল এসএসসি তাই গানা গেস? ফ্লো চার্ট ছিল না, ছিল? ফ্লো চার্ট কি ছিল এসএসসিতে? ছিল? এসএসসিতে কি ফ্লো চার্ট ছিল? না তো, ফ্লো চার্ট ছিল না। ফ্লোয়িং না, ফ্লো চার্ট মনে হয় ছিল না এসএসসিতে। তাহলে মোটা দাগে আমি যদি বলি, ফার্স্ট পেপারের মধ্যে এই টপিকগুলা দেখা যাচ্ছে আছে 100 মার্কের। পুরা জার্নিতে আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই তো পড়বো পুরা জার্নিতে আমরা। তো ফার্স্ট পেপারের যে সিলেবাসের মধ্যে কী আছে এগুলো আমরা দেখে নিলাম আর কি। তাহলে এখানে ফ্লো চার্টটা অনেকেই বলতেছে এটা নতুন, হ্যাঁ ছিল না। এখানে এটা একটু আনকমন, এই জায়গাটা একটু আনকমন। আর এখানে যে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ বা পোয়েমস, এটা একটু আনকমন। আর অন্যগুলো মোটামুটি তুমি দেখছো এসএসসিতে যেরকম ছিল ওরকমই আছে, এটা তেমন এখানে পরিবর্তন তেমন কিছু নাই। তো পেপার 1 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে একটু বলো। 100 মার্কের ফুল সিলেবাস আমরা যেটা দেখলাম। নাও, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রশ্ন কিছু পরে সলভ করবো আমরা। এবার আমরা চলো একটু চট করে আমরা পেপার 2টা, সেকেন্ড পেপারের মধ্যে কী কী ছিল, শর্ট সিলেবাসে না ফুল সিলেবাস তোমাদের যেটা, সেখানে কী কী আছে সেটা একটু দেখে ফেলাই। এটা সেকেন্ড পেপারে তোমার 100 মার্ক। তো 100 মার্কের মধ্যে গ্রামার পার্টের মধ্যে কী কী আছে চলো একটু দেখি। প্রথমত গ্রামার পার্টটা যদি একটু দেখি, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস বাই ইউজিং আর্টিকেল দিয়ে শূন্যস্থান, এটা উইদাউট ক্লোজ, কোনো ক্লু দেওয়া থাকবে না। তারপর গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস বাই ইউজিং সুটেবল প্রিপোজিশন, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা বলি, এটা প্রিপোজিশন দিয়ে, উপরেরটা হচ্ছে আর্টিকেল দিয়ে, পরেরটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে। তারপর নাম্বার 3তে দেখি গ্যাপ ফিলিং উইথ ক্লোজ বাই ইউজিং সাম স্পেশাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, কিছু স্পেশাল ফ্রেজ আর ওয়ার্ডস আছে সেটা দিয়ে তোমার শূন্যস্থান পূরণ, এটা। তারপরে আসি কমপ্লিটিং সেন্টেন্স, এটা ইন্টারে আছে, এখানে দেখতে পাচ্ছ 10টা। এসএসসিতেও ছিল তোমার, যে তুমি জানো ইন্টারের সাথে এসএসসির পার্থক্য একটু তো অবশ্যই আছে। এসএসসি থেকে একটা বাক্য ছিল, কিন্তু এখানে একটা বাক্য আগে দেওয়া থাকবে, এই বাক্যের কনটেক্সটে শূন্যস্থান পূরণ করা লাগবে। একটু জটিল আর কি, বাট টপিকটা মোটামুটি আগে যেরকম ছিল এরকমই আছে। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। নাম্বার 5-এ দেখতে পাচ্ছি এটা রাইট ফর্ম অফ ভার্বস, এটা পরিচিত। তবে এসএসসির সাথে এটার পার্থক্যটা কি, এখানে রাইট ফর্ম অফ ভার্বসটা কোথায় থাকবে? পাশে থাকবে, শূন্যস্থানের পাশে ব্রেকেটে দেওয়া থাকবে। আর এসএসসিতে কি ছিল, বক্সের মধ্যে ছিল 10টা একসাথে, তো সেখান থেকে তুমি অর্থ অনুযায়ী পড়ে তারপর কোনো একটা ভার্ব পিক করে তারপর এখানে অ্যান্সার করতে আর কি এটা। কিন্তু এখানে সুখের কথা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসটা তোমার শূন্যস্থানের যে এ এর পাশেই দেখবা দেওয়া থাকবে, বি এর পাশেই দেওয়া থাকবে। যেমন একটু দেখাই, কোথায়, যেমন একটু দেখাই, এই যে দেখো শূন্যস্থানের পাশেই তোমার এখানে এটা ভার্বটা দিয়ে রাখছে। তো এটা বেশ সহজ, কারণ উপরে বক্স থেকে 10টা এখানে আনার চেয়ে তুমি যদি এটার দিকে তাকাও, একটু ভালো করে তাকালে এটা অ্যান্সার করে ফেলা সহজ হয়ে যাবে আর কি, আই ক্যান গেস। তো যাই হোক, যেটা দেখলাম রাইট ফর্ম ভার্বস। তারপর দেখি আমরা নাম্বার 6-এ চেঞ্জিং সেন্টেন্স, বুঝতেই পারছো চেঞ্জিং সেন্টেন্স এখানে এসএসসিতে যেরকম ছিল এরকমই সবগুলোই আছে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে, তারপর অ্যাফার্মেটিভ নেগেটিভ এগুলো আছে, এই ধরনের বাক্য। ডিগ্রি চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জ আছে, এগুলা। তো এখানে 5টা। তারপর হচ্ছে ন্যারেটিভ স্টাইল, ন্যারেশন যেটা। তো ন্যারেশনের মধ্যে প্রবাবলি এসএসসিতে তুমি কি করতা, ইনডিরেক্ট থেকে তুমি কি করতা, ডিরেক্ট করতা। এখন কিন্তু উল্টাও হইতে পারে, ইন্টারে ডিরেক্ট দেওয়া থাকবে, এটাকে ইনডিরেক্ট বানাইতে হবে, এরকম হইতে পারে কিন্তু। আবার বলি, এসএসসিতে কি করতা, এসএসসিতে ধরো যে ন্যারেশন আমি যদি দেখাই, এখানে ন্যারেশন, এই যে এটা কি ছিল, বাই ইউজিং, এই যে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচ, তাহলে এটা ডিরেক্টে দেওয়া আছে, ইনডিরেক্টে করতে। এখন এটা দেওয়া থাকবে, এটা করা লাগতে পারে, উল্টাও হইতে পারে, ভাইস ভার্সা হইতে পারে ইন্টারের মধ্যে। এসএসসিতে একটাই ছিল, ডিরেক্টে দেওয়া ছিল, এটাকে ইনডিরেক্ট করতে, এখন উল্টাও হইতে পারে, কোথায়, ইন্টারের মধ্যে। এটা একটু পার্থক্য। আচ্ছা, তারপরে যদি দেখি, এইটা একটু নতুন মনে হইতে পারে অনেকের কাছে, নাম্বার 8 প্রোনাউন রেফারেন্সিং। ইয়েস, এটা নতুন একদম, প্রোনাউন রেফারেন্সিং। একটা বাক্যের কনটেক্সটে তুমি জানো নাউনের পরিবর্তে প্রোনাউন হয়, তো ছোট একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজের মধ্যে প্রোনাউন ব্যবহারটা ঠিকঠাক হবে না বা ঠিকঠাক থাকবে না,
প্রোনাউন ব্যবহারের মধ্যে অনেক ত্রুটি থাকবে, এগুলা বের করে তোমার খাতায় এটা লিখতে হবে। যেমনটা আমি যদি একটু দেখাই, দেখো এটা একটু নতুন মনে হইতে পারে অনেকের কাছে, হ্যাঁ নতুনই হবে এটা। এই যে প্যাসেজটা দেখো, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ, হোয়ার নেসেসারি রিরাইট দ্য সেন্টেন্স সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার। যেন যত প্রোনাউন তুমি এখানে ইউজ করবা সবগুলো যেন ক্লিয়ার হয় আর কি। তো এখানে নিচে উত্তর দেওয়া আছে, আমরা পড়বো আস্তে আস্তে এগুলো। আজকে জাস্ট এটুকু বলে নিলাম যে এখানে এই যে দেখো প্যাসেজটা দেওয়া থাকবে, এটা এরকম ছোট একটা প্যাসেজ। প্যাসেজের মধ্যে প্রোনাউনের ভুল দেওয়া থাকবে, নাউনের পরিবর্তিত প্রোনাউন হয়। তো পুরো প্যাসেজটা ভালো করে পড়তে হবে, নাউনগুলো আগে ট্র্যাক করতে হবে, নাউন ট্র্যাক করতে পারলে তারপর তোমার প্রোনাউনটা বের করতে হবে। তার মানে পার্টস অফ স্পিচ ডিটেকশন খুব ভালো করে জানা লাগবে। এই পার্টস অফ স্পিচ ডিটেকশন ভালো করে না জানলে এটাতে অ্যান্সার করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে, প্রোনাউন রেফারেন্সিং যেটা। তারপরে যে টপিকটা যদি দেখি সেটা কি, পরের টপিকটা মডিফায়ার্স। ইয়েস, এইটা অফলাইন অনলাইন যে ক্লাসগুলো নেই সবখানেই স্টুডেন্টদের কাছে শুনি এটা নাকি অনেক কঠিন মডিফায়ার। হ্যাঁ, এটা অনেকের কাছে কঠিন মনে হয়। তো এটা টোটালি অ্যাবসলিউটলি পুরোটাই হচ্ছে গ্রামারের কোনটা, পার্ট অফ স্পিচ বা পার্টস অফ স্পিচ। এটা পার্টস অফ স্পিচ ডিটেকশন ভালো করে না জানলে এই মডিফায়ার এটা অ্যান্সার করাটা খুব কঠিন হয়ে যাবে, খুব কঠিন। কারণ কে কাকে মডিফাই করে, কার জন্য কাকে আনতেছো, এটা তো অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি একটু এক্সাম্পলগুলো একটু দেখি, চলো মডিফায়ার একটু শূন্যস্থান যদি দেখি, দেখো তাকাও কেমন কেমন আসে পরীক্ষায়। এই যে দেখো, বুকস আর ইউজ ইন্টেন্সিফায়ার, এরকম বক্সে দেওয়া থাকবে। বি নাম্বারে কি দেওয়া হচ্ছে দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তাহলে এখানে ভার্ব চিনতে হবে, ইনফিনিটিভ জানা লাগবে এটাতে। তারপরে দেখো আবার এখানে সিতে কি আছে, প্রি মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে নাউন চিনা লাগবে, আমার প্রেজেন্ট পার্টিসিপল বুঝা লাগবে। হ্যাঁ, সিতে। ডিতে কি দেখতে পাচ্ছি, প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে প্রি মডিফাই করে কে সেটা সেটা দেখতে হবে এখানে এটা। তারপর প্রি মডিফাই দ্য নাউন, আবার এখানে নাউনকে প্রি মডিফাই করে সেটা এখানে দেখা লাগবে। তারপরে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ, ভার্ব চিনতে হবে, ইনফিনিটিভ জানা লাগবে এটা। এফ নাম্বার। জিতে কি দেখতে পাচ্ছি, প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে প্রি মডিফাই করে এরকম যে পাওয়ার একটা নাউন, নাউনকে মডিফাই করে একটা কি সেটা দেওয়া লাগবে। এইচ এর মধ্যে দেখো প্রি মডিফাই দ্য নাউন আবার দিছে, আইতে প্রি মডিফাই দ্য নাউন আই, তারপর হচ্ছে যেতে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই যে ভার্বকে পোস্ট মডিফাই করে কে সেটা এখানে দেওয়া লাগবে। তার মানে দেখো মডিফাই পার্টস অফ স্পিচ এখানে ইন ডেপথে জানাই লাগবে। তুমি যদি পার্টস অফ স্পিচ ইন ডেপথে ভালো করে না জানো তাহলে কিন্তু এই মডিফায়ার অ্যান্সার করাটা খুব কঠিন হয়ে যাবে। এবং শোনো, এইচএসসি লেভেলের স্টুডেন্টদের সবচেয়ে বেশি ভয়ের জায়গাটা হচ্ছে এই মডিফায়ার। কেন? কারণ তার পার্টস অফ স্পিচের বেসিক ক্লিয়ার না। যে বা যার পার্টস অফ স্পিচের বেসিক ক্লিয়ার না, 8টা পার্টস অফ স্পিচ সে কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবে না। যখন একটা বাক্য দিব সে ধরতে পারবে না এটা কোন পার্টস অফ স্পিচ বা কোন পার্ট অফ স্পিচ, তখন তার আসলে এই মডিফায়ার অ্যান্সার করাটা খুব কঠিন হয়ে যাবে, এটা পারবে না সে সহজে। রুলস পরে আসলে তেমন কিছু হয় না এখন ইন ডেপথে, কারণ এখানে জাস্ট কয়েকটা দিচ্ছে, আর এর বাইরে আরও বহুত কিছু আছে, প্রিপোজিশনাল ফ্রেজ আছে, অ্যাডভার্বিয়াল আছে, আর অনেক অনেক জিনিস আমরা পড়তে যাব। হ্যাঁ, পুরো জার্নিতে আর কি এটা। তো একটু বলে দিলাম এটা এটা কেমন হয়। এটা পুরোটাই অ্যাবসলিউট গ্রামার, অ্যাবসলিউট পার্ট অফ স্পিচ। পার্টস অফ স্পিচ খুব ইন ডেপথে ডিটেলসে জানা থাকলে এই মডিফায়ারটা অনেক ইজি হবে, আদারওয়াইজ মডিফায়ার অনেক ভোগাবে, পুরো জার্নিতে তোমাকে ভোগাবে আর কি। তো ঠিক আছে, এটা দেখলাম মডিফায়ার, এটা তো তোমার কাছে ব্র্যান্ড নিউ মনে হওয়ার কথা। তারপর ইউজ অফ কানেক্টরস, এটাও তোমাদের কাছে এসএসসিতেও এটা ছিল। এসএসসিতে যখন ক্লাস নিতাম স্টুডেন্টসরা বলতো যে এই কানেক্টর কঠিন লাগে। হ্যাঁ, এই কানেক্টর কঠিন লাগার কারণ আছে, কারণ ইংলিশ গ্রামারে কানেক্টর মানে কি, যুক্ত করে কোনো কিছু, যুক্ত করে কে চারটা, কোন একটা বাক্যের একটা শূন্যস্থানেই তো একটা শব্দ দেয়, শূন্যস্থানের মধ্যে একটা শব্দ দিয়ে তুমি কি করে কানেক্ট করো। কানেক্টর মানে কি, কোন একটা বাক্যের মধ্যে কোন একটা জায়গাতে শূন্যস্থান দিয়ে রাখে। তার মানে শূন্যস্থান যে শব্দটা বসে এটা কোনো না কোনো পার্টস অফ স্পিচ, কারণ বাক্যের অন্ত করতে প্রত্যেকটা শব্দে কোনো না কোনো পার্ট অফ স্পিচ। তার মানে কানেক্টর এক একটা পার্টস অফ স্পিচ। তাহলে 8 প্রকার পার্টস অফ স্পিচ কানেক্টর কারা কারা হয়, নাউন কানেক্টর হয় না, প্রোনাউন কানেক্টর হয়। কোন প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনগুলো যে হু হোয়াট হুইচ এগুলো কানেক্টর হয়। তারপরে ভার্ব কানেক্টর হয় না, অ্যাডভার্ব আবার কানেক্টর হতে পারে। ফার্স্টলি দিয়ে পুরো বাক্য লিখতে পারো, সেকেন্ডলি দিয়ে পুরো বাক্য লিখতে পারো, থার্ডলি দিয়ে পুরো বাক্য লিখতে পারো, ফাইনালি লাস্টলি দিয়ে পুরো বাক্য লিখতে পারো। তারপর প্রিপোজিশন কানেক্টর হতে পারে, কনজাংশন কানেক্টর হতে পারে। তার মানে খেয়াল করে দেখো 8টা পার্টস অফ স্পিচের মধ্যে 4টা পার্টস অফ স্পিচ কোনটা কোনটা, রিলেটিভ প্রোনাউন, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং কনজাংশন। তার মানে এখানেও পার্টস অফ স্পিচ জানা লাগবে। যাদের কানেক্টর কঠিন লাগে তার মানে তোমার সমস্যাটা কই, ওই 4টা পার্টস অফ স্পিচ তুমি ভালো করে পারো না, কোন জায়গায় কোথায় কোনটা বসে এটা তুমি ভালো করে জানো না, এই কারণে তোমার এই সমস্যাগুলো সৃষ্টি হবে আর কি কানেক্টরসে। তারপরে দেখি নাম্বার 11-এর মধ্যে ইউজ অফ সিনোনিমস অ্যান্টোনিম। তুমি এসএসসিতে হয়তো সিনোনিমস অ্যান্টোনিম ওইভাবে আসতো না, হয়তো তুমি কিছুটা পাইছো কোথায়, এটা ফার্স্ট পেপারে যে এমসিকিউ যে প্রশ্ন আসতো এখানে দুই একটা বা বিষয় হয়তো আসতে পারে, এখানে এই শব্দের এটার অর্থ কি বা এটার সিনোনিমস কি বা এর অ্যান্টোনিম কি এরকম হয়তো দিতে পারে। কিন্তু তোমার ইংলিশ সেকেন্ড পেপার এইচএসসিতে এখানে একদম
ডেডিকেটেড আলাদা একটা পার্টি আছে এখানে, সিনোনিমস অ্যান্টোনিমস। তো একটু যদি দেখাই কেমন হয় এটা, এটাও তোমার কাছে নতুন মনেই হওয়ার কথা, কারণ এটা আগে এসএসসিতে ছিল না। একটু কি দেখি, একটা একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের মধ্যে কিছু জায়গায় তোমার এরকম হাইলাইট করে দেওয়া থাকবে, বলবে এটার ইয়েটা কি। যেমন দেখো, এই যে একটা প্যাসেজ, ছোট্ট একটা প্যাসেজ দেওয়া এখানে আছে, ছোট্ট প্যাসেজ, যে টিচার্স আর দ্য বেস্ট মেন্টরস, এই যে মেন্টরস দেখো এখানে হাইলাইট করে দেওয়া আছে। তারপর ইনস্ট্রাক্টিং, কি বলছে এখানে, এটা রিড দ্য প্যাসেজ অ্যান্ড রাইট অ্যান্টোনিম অর সিনোনিম অফ দ্য ওয়ার্ডস, এই যেখানে নিচে কিন্তু মেনশন করে দিস। প্রথমত দেখো অপশন এতে কি বলছে, নেভার। নেভার কোথায় আছে দেখো, নেভার, এই যে নেভার, নেভার এখানে আছে। তাহলে বলছে এটার অ্যান্টোনিম, বিপরীত শব্দে অ্যান্সার করতে হবে। তারপর বিতে কি আছে, উইক, এই যে দেখো উইক, উইকের অ্যান্টোনিম ইউজ করতে হবে। সিতে আছে ডিসকারেজ, তো ডিসকারেজের অ্যান্টোনিম ইউজ করতে হবে, হ্যাঁ এভাবে। তো এখানে শব্দগুলো এরকম ডিনোট করা থাকবে, ঠিক আছে, এরকম নোট করা থাকবে, এরকম মেনশন করা থাকবে। তোমাকে বলতে হবে এই শব্দটার অ্যান্টোনিম কি বা সিনোনিম কি। তার মানে এখানে এটা তো ভোকাবুলারি খুব ভালো করে জানা লাগবে। ভোকাবুলারি ইন ডেপথে ভালো নলেজ না থাকলে, শব্দের অর্থ না জানা থাকলে, এটা কিন্তু অ্যান্সার করা সম্ভব না, ইভেন ইন বোর্ড পরীক্ষা। ঠিক আছে, তাহলে এটাও দেখে নিলাম আমরা। পাংচুয়েশনের ক্যাপিটালাইজেশন, এটা তো ছিলই, এটা তেমন কিছু নতুন না, এটা পুরনো জিনিসপত্র। তারপর যদি এইটুকু হচ্ছে তোমার মোটামুটি কি গ্রামার। আর রিটেন পার্টে যদি দেখি ফর্মাল লেটার বা ইমেল, এটা ফার্স্ট পেপারের সাথে অনেকটা ম্যাচ করা। রাইটিং রিপোর্ট, রিপোর্ট কি ছিল, আমার আমার তো মনে হচ্ছে রিপোর্ট মনে এসএসসিতে ছিল না, ছিল কি একটু বলো। তারপর রাইটিং প্যারাগ্রাফ তো ছিলই, আর কম্পোজিশন এইগুলো তো ছিলই। তাহলে এখানে আমি যেগুলো হাইলাইট করেছি, এই পাঁচটাই তো মনে হয় একদম নতুন না। 1 2 3 4 5, ইয়েস নো, একটু চ্যাট বক্সে জানাও যারা আমার সাথে জয়েন করেছে এখানে। এই পাঁচটাই তো একদম নতুন, রাইট? গ্রামারের হলো 4টা, আর সেকেন্ড পেপারের হচ্ছে একটা। ওকে, তো যদি বলি সবচেয়ে বেশি ভোগাবে কোনটা কোনটা, দেখবা 8 9 10 আর হচ্ছে 11, এই 4টা বেশ ভালো ভোগাবে। এবং এখানে মার্ক দেখো কত, 5 5 10 5 20, এই 4টার মধ্যে 20 মার্ক কিন্তু এখানে, এটা হ্যাঁ 20 মার্ক। তো 20 মার্কে খুব ভালো মার্ক পাইতে হলে এখানে ইনডেপথ তোমার নলেজ থাকাই লাগবে। এই হচ্ছে মোটামুটি তোমার ওভারভিউ, 100 100 200 ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। তো আমরা 200 মার্কের একটু রুটম্যাপটা দেখলাম। ইন্টারের মধ্যে 200 মার্কের ফার্স্ট পেপার, 100 মার্কের ফার্স্ট পেপার এবং 100 মার্কের সেকেন্ড পেপার কোন কোন টপিক কভার করে সেটা একটু দেখে নিলাম, এবং কোনটা তোমার এই এসএসসির সাথে ইন্টার একদম পুরো নতুন, এসএসসিতে করোই নাই, একদম নতুন, সেটা একটু এখানে মার্ক করে দিলাম। কি অবস্থা, কি মনে হয় একটু শুনি এবার 30 সেকেন্ডসে। সবাই তো দেখলে এতক্ষণ যাবত, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একটু দেখলে, কি মনে হয় কম্পোজিশনে কি অপশন থাকবে? না, নো অপশনস। প্যারাগ্রাফে কোনো অপশন নাই, হ্যাঁ আগে হয়তো অপশন ছিল, এখানে মনে হয় কোনো অপশন নাই, নো অপশনস। এখানে কোনো দেখতে পাচ্ছি, এই যে রিপোর্ট দেখো, কোনো কোনো অপশন নাই। সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ এক্স কলেজ, এটা তো অ্যাপ্লিকেশন তো কোনো অপশন নাই। রিপোর্টার, ডেলি স্টার, নাও রাইট আ রিপোর্ট অফ ইউর অন ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল নিয়ে, খাদ্যে ভেজাল এটা নিয়ে একটা রিপোর্ট লিখতে হবে, কোনো অপশন নাই। তারপর প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া। তারপরে দেখি রাইট এ প্যারাগ্রাফ শোয়িং দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ কোনটা, প্রাইস হাইক। তারপরে দেখি কম্পোজিশনটা কোনটা এখানে দেওয়া আছে, দ্য নেসেসিটি অফ কম্পালসারি আইসিটি এডুকেশন ইন বাংলাদেশ, অপশন নাই, একটাই দিবে, ওইটাই লেখা লাগবে আর কি। কখনো তো অপশন ছিল না ইংলিশে, হ্যাঁ সেটাই। ফুয়াদ প্রশ্ন করেছিল কম্পোজিশনে কি অপশন থাকবে কিনা, ফুয়াদের প্রশ্নের জবাবটা হচ্ছে কম্পোজিশনে কোনো অপশন নাই, দেখতে পেলাম আর কি বোর্ড পরীক্ষার কনটেক্সটে। সো আমাকে একটু বলো তাহলে এবার, এতক্ষণ যে আমরা দেখলাম ডেমনস্ট্রেশন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, কি মনে হয় একটু অনুভূতি জানাও, কি মনে হয় একটু কঠিন নাকি সহজ, না কি মনে হচ্ছে পারবো? এখন তো পড়াই নেই আমরা, যদিও আমরা জাস্ট 200 মার্কের ডেমনস্ট্রেশন দেখলাম আর কি। এটা একটু হয়তো নতুন, কিছু কিছু কয়েকটা জায়গায় হয়তো নতুন, আর বাকি সবগুলো আগে যেরকম ছিল সেরকমগুলোই থাকবে আর কি। অনেকে বলতেছে হার্ড হার্ড, কঠিন বলতেছে অনেকে, আর হ্যাঁ ইনশাল্লাহ পারবো। একটু ডিফিকাল্ট বলতেছে, একটু চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ, হ্যাঁ অবশ্যই পারবো। একটু একটু নতুন তো, এই কারণে হয়তো একটু ধরতে সময় লাগতে পারে, বাট লেগে থাকলে ইনশাল্লাহ এন্ড অফ দ্য ডে ইউ উইল মেক ইট হ্যাপেন ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখে নিলাম আমরা 200 মার্কের কথাবার্তা, কোথায় কি আছে না আছে। এবার আমরা যদি একটু ফার্স্ট পেপারের দিকেই যাই, আমি র্যান্ডমলি আজকে পড়াবো, আজকে যেহেতু ফ্রি ক্লাস, একটু কিছু দেখা। ফ্রি ক্লাসে কি দেখবো, ধরো তুমি কোনো একটা কিছু কিনবা,
তো কিনতে গেলে তুমি কি যদি কোনো শপিং মলে যাও বা কোনো দোকানে যাও, আগে তো জিনিসটা দেখো যে কেমন কি আছে। তো আজকে আমরা পুরা কোর্সের থ্রুতে গো থ্রু করার আগে আমরা কি করলাম, আগে পুরোটা জিনিস দেখে নিলাম নাড়াচাড়া যে কী আছে এটার মধ্যে। আগে তো আমার এটা জানা লাগবে, জানার পরে আমি না হয় তারপরে দেখবো আর কি ভিতরে কী আছে, পরে ডাইভ দেওয়া যাবে ফুল। তো ফার্স্ট পেপারে যেটা দেখতেছিলাম আমরা এমসিকিউতে 5টা প্রশ্ন আসে। এখন এটা যদি একটু দেখি, বরিশাল বোর্ড 2024-এ এই প্রশ্নটা আসছে, মানে এই প্যাসেজটা দিছে। এখন এমসিকিউ তো এমসিকিউ অনেকেই জানো, কিন্তু ইন্টারের মধ্যে বোর্ড পরীক্ষাতেই এমসিকিউতে গ্রামার পার্ট থেকে প্রশ্ন আসে। এইচএসসিতে মানে ইন্টারমিডিয়েটে ফার্স্ট পেপারের মধ্যেই এমসিকিউতে গ্রামার থেকে প্রশ্ন আসে। প্রশ্ন করতে পারে কেমনে, চলো দেখি, এটা বরিশাল বোর্ড 2024 প্যাসেজটা দিচ্ছে এখানে। এই যে দেখি আমরা প্রথম প্রশ্নটা দেখি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ আন্ডারগো। আন্ডারগো শব্দের অর্থ কি এটা জানতে চাইছে। এটা ভোকাবুলারি, এটা অর্থ জানা লাগবে, মুখস্থ না জানা থাকলে অ্যান্সার করা কঠিন। পরেরটা দেখো তো, ইট ওয়াজ হার এক্সপার্টিজ ইন স্কাই ড্রাইভিং দ্যাট লেড হার সিলেকশন অ্যাজ কসমোনট। দ্য ওয়ার্ড স্কাই ড্রাইভিং স্ট্যান্ডস ফর, দেখো তো এখানে প্রেজেন্ট পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ নাকি 1 and 2। এটা বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন, কিন্তু দেখো বরিশাল বোর্ড 24-এ বোর্ড পরীক্ষার মধ্যে দেখা যাচ্ছে ফার্স্ট পেপারের এমসিকিউতে গ্রামার থেকে প্রশ্ন আসে। তুমি হয়তো এই এসএসসিতে এটা হয়তো ওরকমভাবে ওরকমভাবে হয়তো ফেস করো নাই, যে প্যাসেজ থেকে কোনো প্রশ্ন আসলে এখানে গ্রামার প্রশ্ন খুব কমই আসে, বাস তুই না ধরতে গেলে। কিন্তু এইচএসসিতে বোর্ড পরীক্ষায়, স্বয়ং বোর্ড পরীক্ষায় কোন একটা লাইন পিক করবে, লাইন পিক করে এখানে কোন ধরনের গ্রামারের প্রশ্ন দেখো এগুলো দিচ্ছে আর কি এখানে। তো এখানে জিরান পার্টিসিপল কোনটা সেটা এখানে প্রশ্ন আসলে দেখলাম। তারপরে দেখো আবার সিতে দেখি তেরাস্কোবা লকড মোর ফ্লাইট টাইম দেন দ্য কম্বাইন্ড টাইমস অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনটস হু হ্যাড ফ্লোন বিফোর দ্য ডেট, আইডেন্টিফাই দ্য ক্লজ। তার মানে দেখতে পাচ্ছ এখানে ক্লজ দিছে, তার মানে ক্লজ ফ্রেজ তোমার এইটা জানা লাগবে, ক্লজ এন্ড ফ্রেজ। এটা না জানা থাকলে তুমি এখানে যে এমসিকিউ অ্যান্সার করতে পারবে না এটাতে। তারপরে দেখি হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কমিউনিকেট ইন দ্য প্যাসেজ রেফার। তো কমিউনিকেট প্যাসেজটাতে কোন অর্থ দিয়েছে, তার মানে এটা সিনোনিমস অ্যান্টোনিমস, এটা দেখতে পাচ্ছ, এটা ডি নাম্বারটা। তারপরে দেখি দ্য ওয়ার্ড আইসোলেশন ক্যান বি বেস্ট এক্সপ্লেইনড অ্যাজ আইসোলেশন, এটা শব্দের অর্থ জানতে চাইছে, এটা ভোকাবুলারি। তারপর মিগ 15 ইউটিআই এটা কি একটা, তো এটা প্যাসেজ থেকে দিছে, এটা অর্থ জানা না, এটা প্যাসেজ পড়া থাকলে বা এটা এই টার্মটা না জানা থাকলে এটা একটা বিমান, জানা থাকলে তুমি এটা অ্যান্সার করে ফেলতে পারবা। তারপরে দেখি হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ প্ল্যান্ট, প্ল্যান্টের ক্লোজেস্ট মিনিং কি হবে। তারপরে দেখো এইচ নাম্বার, দ্য ওয়ার্ড প্যারাশুটিং ইন দ্য প্যাসেজ রেফার্স টু, দেখো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এইচ দেখতে পাচ্ছ। তার মানে কি এখানেও পার্সিসপিড ডিটেকশন আসতে পারে, আসতে পারে কি আসছে অলরেডি বোর্ড পরীক্ষায় পার্সিসপিড ডিটেকশন আসছে। বোর্ড পরীক্ষায় দেখতে পেলাম আমরা কি আসছে, জিরান পার্টিসিপল নিয়ে প্রশ্ন আসছে। বোর্ড পরীক্ষায় এটা কোন পার্টিসিপল সেটা নিয়ে প্রশ্ন আসছে, এটা কোন ক্লজ। তো ক্লজ জানা থাকলে তো আমাদের ফ্রেজ জানা লাগবে, কারণ ফ্রেজ সবসময় যে ক্লজ দিয়ে প্রশ্ন আসবে এরকম না, ফ্রেজ নিয়েও তো প্রশ্ন আসতে পারে, তো ক্লজ ফ্রেজ ভালো করে জানা লাগবে। না জানা থাকলে এমসিকিউতে বোর্ড পরীক্ষার প্রশ্নের মধ্যে আমি এমসিকিউতে অ্যান্সার করতে পারবো না। তারপর হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড লঞ্চ, লঞ্চ শব্দটার অর্থটা কি, তার মানে এটা সিনোনিমস অর্থ জানতে চাইছে। এই হচ্ছে মোটামুটি অবস্থা। কি মনে হইলো এসএসসির সাথে এইচএসসির গ্যাপটা কোথায় বা পার্থক্যটা কোথায়, একটু চ্যাট বক্সে জানো। এখানে দেখতে পাচ্ছ অনেকটাই এসএসসি থেকে ইন্টারে অনেকটাই গ্রামার বেস, তাই না? ঠিক কিনা, আমি কি ঠিক বলছি? পুরোটাই গ্রামার বেসড, মানে পার্টিসিপেট ডিটেকশন, ভোকাবুলারি খুব ভালো করে পারা লাগবে, রাইট? তো আগে আমরা এসএসসিতে যেরকম পার্টিসিপেট ডিটেকশন বা ভোকাবুলারি ওইভাবে হয়তো পড়ি নাই, বা শব্দের অর্থ পড়লেও পার্টিসিপেট ডিটেকশন হয়তো ওইভাবে পড়ি নাই, কিন্তু ইন্টারে এইটাইভাবে করলে কিন্তু সমস্যা হবেই হবে। কারণ দেখো বোর্ড পরীক্ষাতে স্বয়ং গ্রামার নিয়ে প্রশ্ন আসতেছে, এবং সেটা ফার্স্ট পেপারে সিন প্যাসেজে। আচ্ছা, একজন বলছে যে আমাদের স্কুলে দিত পার্টিসিপেট এমসিকিউতে, সো ইটস নট এ বিগ ডিল। হ্যাঁ, তোমার স্কুলে দিত, কিন্তু অন্যান্য স্কুলে তো আমি দেখি নাই অনেকটা, ইভেন বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করেছি সেখানেও পাই নাই ওরকম, আমার যদি মনে পড়ে। এমসিকিউতে দেখা যাচ্ছে ফার্স্ট পেপারের মধ্যে প্যাসেজ থেকে যখন প্রশ্ন আসে, প্যাসেজ থেকে তথ্য ভিত্তিক মানে ফ্যাক্টস এন্ড ফিগার্স দিয়েই প্রশ্নগুলো আসতো। প্যাসেজ থেকে যে গ্রামার প্রশ্ন এরকম বানাবে বা রিমেক করবে বা এরকম কিছু করবে, এরকম আমার চোখে পড়ে নাই। তোমরা তো বিভিন্ন বোর্ডে পরীক্ষা দিচ্ছ, এরকম কি পড়ছে তোমাদের বলো তো, একটু চ্যাট বক্সে একটু জানো। যারা আমার কথা শুনতে পাচ্ছ একটু কনফার্ম করো যেরকম কি ছিল বা পাইছো, যে এই বোর্ড পরীক্ষায় তোমার এসএসসি বোর্ড পরীক্ষায় ফার্স্ট পেপারের মধ্যে
সিন প্যাসেজ থেকে এরকম গ্রামার টাইপের কোনো প্রশ্ন আসছিল না, আসেনি। কিন্তু ইন্টারমিডিয়েটে দেখো এটা পুরোটাই প্রতিষ্ঠিত, এস্টাবলিশড যে কি এখানে গ্রামার থেকে প্রশ্ন আসবে। এবং গ্রামার প্রশ্ন ছাড়া একটা প্রশ্ন পাইছি আমি, কোনটা, সেটা হচ্ছে তোমার প্যাসেজ থেকে তথ্যভিত্তিক, আর বাকিগুলাই এখানে শব্দের অর্থ। তার মানে আমি যদি এখন সামারি করে ফেলি, এতক্ষণ যা যা আমি বলছি পুরোটা যদি একটু সামারি করলে তাহলে কি দাঁড়াইলো, ইন্টারের যে জার্নিটা, এটা ভালো করে তাহলে কি কি জানা লাগবে পুরো জার্নিতে। প্রথমত তোমার পার্সেস স্পিড ডিটেকশন, DETECTN, এটাতে খুব বস হইতে হবে, ভালো লেভেলের বস হওয়া লাগবে, একদম একদম প্রো লেভেলের হওয়া যাওয়া লাগবে, প্রো 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 লেভেলের যাওয়া লাগবে পার্সেস স্পিড ডিটেকশনের মধ্যে। দুই দুই কি দুই হচ্ছে তোমার ভোক্যাবুলারি। সংক্ষেপে ভোক্যাবস লিখলাম। তো ভোক্যাবস যদি বলি, এখানে কি কি, সিনোনিমস, এস ফর সিনোনিমস অ্যান্ড এ ফর অ্যান্টোনিম, এটাও জানা লাগবে। দুই। আর তিন নাম্বার একটু রিপোর্ট রাইটিং দেখতে পাচ্ছ। আরেকটা কথা, এসএসসিতে যেরকম আমরা কি করতাম, অনেক সময় কিছু কমন প্যারাগ্রাফ পড়তাম, কম্পোজিশন পড়তাম, মোটামুটি এগুলো দেখা যায় ঘুরে ফিরে আসতো। কিন্তু এইচএসসিতে একটু আনকমন আসে, মানে আউট অফ দ্য বক্স বেশি আসে। স্টোরিগুলোও নতুন করে রিমেক করা লাগে, যদিও এসএসসিতে হয়তো স্টোরি একটু রিমেক করার আসতো, নতুন কিছু আসতো, কিন্তু এখানে ম্যাক্সিমাম রাইটিং যে টপিকগুলো আসবে ম্যাক্সিমাম দেখবা বাইরে থেকে আসবে। মানে তোমার গতানুগতিক পরিচিত যে মানে যে স্টোরি বা গতানুগতিক বা পরিচিত যে তোমার কম্পোজিশন বা প্যারাগ্রাফ, এগুলো রাখছে না। তার মানে এখানে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মধ্যে খুব ভালো একটা দক্ষতা থাকা লাগবে, কারণ কমন তো পড়বে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কমন পড়বে না। তো কমন না পড়লে তাহলে এগুলো বানায় লেখার অভ্যাস থাকা লাগবে, তার মানে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এক্সপার্ট হওয়া লাগবে। নাম্বার 3 হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মধ্যেও এক্সপার্ট হওয়া লাগবে। তাহলে এই তিনটাতে তুমি যদি মোটা দাগে খুব ভালো করে করতে পারো, ভালো করে যদি দখল নিতে পারো, ভালো করে যদি কন্ট্রোল করতে পারো, ভালো করে যদি এখানে ইনডেপথ নলেজটা গেইন করতে পারো তিনটাতে, তখন তুমি বলা যাবে যে এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করা পসিবল। আর মর্নিং শোজ দ্য ডে, এইচএসসিতে যদি ভালো করে পড়াশোনা করা যায়, তাহলে এটা পরবর্তী তোমার যে উচ্চশিক্ষার যে কনটেক্সটটা, মানে ভালো ভালো সাবজেক্টে পড়তে চাও, ভালো ভালো ইউনিভার্সিটিতে, সেখানে রাস্তাগুলো অনেক সহজ হয়ে যাবে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমার যে ক্লাস নেওয়ার যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে দেখি ম্যাক্সিমাম মেজরিটি অফ দ্য স্টুডেন্টস যখন যে অ্যাডমিশনের ক্লাসগুলো নিতে যাই, তখন দেখা যাচ্ছে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস এই জায়গাতে অনেক বড় গ্যাপ থাকে, পার্সেস স্পিড ডিটেকশনে অনেক বড় গ্যাপ থাকে। তো যে বা যার এই পার্সেস স্পিড ডিটেকশন অনেক বড় গ্যাপ থাকে, তার কিন্তু ইন দ্য লং রান, লঙ্গার ডিস্টেন্সে এক্সট্রা মাইলেজ, অনেক বেশি দূরে এগিয়ে যাওয়াটা তার পক্ষে খুব কঠিন হয়ে যায়। সে হয়তো সাময়িকভাবে হয়তো বোর্ড পরীক্ষা সে ভালো করে ফেলে, কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসগুলোতে সে একদম ল্যান্ডস্লাইড ফল হয়ে যায়, একদম পুরো পড়ে যায়, টিকে থাকে না। এখন তাহলে বলো, যদি ইংলিশ, কেউ যদি বলে যে ইংলিশ গ্রামারের বা ইংলিশে বেসিকটা কি, আমি ইংলিশে বেসিক অনেক উইক, তাহলে ইংলিশে ভালো করবো কেমনে, তাহলে আমি বলবো এই তিনটা জিনিসে তুমি ফোকাস করবা। এক, পার্সেস স্পিড ডিটেকশন ইন ডেপথে, এখানে প্রো লেভেলের একদম দক্ষতাও গেইন করতেই হবে। হ্যাঁ, এক, পার্সেস স্পিড ডিটেকশনের মধ্যে। 2 নম্বর, শব্দের অর্থ, ভোক্যাবুলারি। হ্যাঁ, ভোক্যাবুলারি। এখন ভোক্যাবুলারি পড়ার জন্য আমাকে এখন অন্য কোনো ইংলিশ ডেইলি নিউজ পেপার পড়া লাগবে না, ওরকম না। তোমার যদি টেক্সট বুক আছে, টেক্সট বুক থেকেই শুরু করো, কারণ টেক্সট বুকের শব্দগুলোই আগে করো। এটা ভালো করলে তাহলে কি হবে, টেক্সট বুকের শব্দগুলো, কারণ এক সেন্সে তোমার টেক্সট বুকের শব্দগুলোর থ্রুতে তোমার অনেক শব্দ ভোক্যাবুলারি এখানে এনরিচ হচ্ছে। 2 নম্বর, এখান থেকে যদি কোনো শব্দ আবার কোথায় আসে, উইথ ক্লোজে আসে, উইদাউট ক্লোজে আসে, সেখানে কাজে লাগবে। আবার এখান থেকে এই শব্দগুলো কোনো না কোনো ফর্মেটে আবার দেখা যাচ্ছে, এই যে প্যাসেজগুলো নতুন করে আনতেছে পরে সেকেন্ড পেপারের মধ্যে, এটা সিনোনিমস কি অ্যান্টোনিমস কি, সেখানেও তুমি কাজে লাগাতে পারতেছো এটা। সো 3 in 1, তিনটা জায়গায় তিনটা জিনিস তুমি একটা জিনিস দিয়ে করতে পারো। সো শুরু করো আগে কোত্থেকে, আগে টেক্সট বুক থেকে শুরু করো। তুমি এটা টার্গেট নাও, আগামী 2 বছর আমার জার্নিতে টেক্সট বুকের প্রত্যেকটা শব্দ কোনটা কোন পার্টস স্পিচ এবং কোনটার অর্থ কি, এটা আমি পারবো, এটা যেন মিস না হয়। এটা টার্গেট নিলে অনেক কিছুই তোমার ইজি হয়ে যাবে। আবার রিপিট করতেছি, তুমি আগামী 2 বছর এটা টার্গেট নাও। হোয়াট ইজ দিস, যে টেক্সট বুকের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসন যেটা থাকবে, সেইখানে গুরুত্বপূর্ণ শব্দ না, প্রত্যেকটা শব্দ কোনটা কোন পার্টস স্পিচ, এবং যে শব্দগুলোর সিনোনিমস অ্যান্টোনিমস হওয়া পসিবল, সেই শব্দগুলোর প্রত্যেকটা সিনোনিমস অ্যান্টোনিম খুব ভালো করে বলবো। এটা যদি এনশিওর করতে পারো, এইচএসসি রাস্তা তোমার অনেক স্মুথ অ্যান্ড স্মার্ট হবে, খুব মানে সিমলেসলি তুমি অ্যাপ্রোচ করতে পারবা। আর এসএসসি পরের যে তোমার স্বপ্নগুলো, এটা অনেক ইজিলি তুমি গ্র্যাব করতে পারবা, গ্রেস অফ অলমাইটি। সো পুরা আমাদের রুট ম্যাপটা বা পুরো থিমটা ভালো করে বুঝছো কিনা সবাই একটু চ্যাট বক্সে বলো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে,
সো ওরকম প্রশ্ন দেখতে পাচ্ছি না, তার মানে কি আমি যা যা বলছি মোটামুটি এখানে গোথ্রু করতে পারছো বা ধরতে পারছো। ঠিক আছে, তাহলে আজকে চলো তাহলে কয়েকটা টপিক আমরা ডিসকাস করব। তো আমি কিছু প্রশ্ন দিব। আচ্ছা, আরেকটা কথা একটু শুনি সবার কাছে। এখানে তো আমার সবাই তো পরীক্ষা দিয়েছো এসএসসি, তোমরা এসএসসি ফল প্রত্যাশী, তাই তো? এসএসসি অ্যাসপিরেন্ট। এখানে কি কেউ কেউ আছো কি তোমরা এখানে, যে এখন তো যেখান থেকে জয়েন করেছো, বাসা থেকে জয়েন করেছো বা অন্য কোনো জায়গায় থাকতে পারো, এরকম কি কেউ আছো এখানে আমার সাথে যারা জয়েন করেছো এখানে ঢাকার হলি ক্রস, সেন্ট জোসেফ এবং নটরডেম কলেজে পরীক্ষা দিবা? এরকম কেউ আছো কি এখানে? একটু জানাও চ্যাট বক্সে। এরকম কি কেউ আছো এখানে তোমাদের আমাদের সাথে এখানে জয়েন করেছো যে হলি ক্রস বা সেন্ট জোসেফ বা নটরডেমে পরীক্ষা দিব? ওকে, আমি দেখতে পাচ্ছি হ্যাঁ বেশ কয়েকজন বলছে যে হ্যাঁ হলি ক্রসে পরীক্ষা দিবে, আবার কয়েকজন দেখা যাচ্ছে নটরডেমেও পরীক্ষা দিবে। ওকে ফাইন। তো যে হলি ক্রস বা সেন্ট জোসেফ বা নটরডেমে যখন পরীক্ষা দিবা, ওইখানেও তুমি যদি ভর্তি পরীক্ষার দেখো প্যাটার্ন দেখো, পুরোটাই পার্সো স্পিচ। পার্সো স্পিচ ডিরেকশন এখানে ভালো করে জানাই লাগবে। এসএসসি তুমি যে বইটা পড়লা ফার্স্ট পেপার, দেখা যাচ্ছে ওইখানে বেশ কিছু লাইন পিক করে জিজ্ঞেস করে এই শব্দটা কোন পার্ট অফ স্পিচ। ভাইভাতেও আসতে পারে, গত বছর অবশ্য ভাইভা ছিল না নটরডেমে, তো ভাইভাতে দেয়, রিটেনে দেয়, এমসিকিউতে আসে, পার্সো স্পিচ ডিটেকশন এটা কিন্তু আসে। হ্যাঁ, এটা কিন্তু খুবই কমন একটা ব্যাপার, খুবই কমন। তো এই জায়গাতে যদি তোমার এক্সপার্টিস নলেজ না থাকে তাহলে তোমার কিন্তু দেখতেই পাচ্ছ ইন্টারের জার্নিতে সমস্যা হবে। তার আগে যে যারা যারা এখানে ভর্তি পরীক্ষা পার্টিসিপেট করবা হলি ক্রস, সেন্ট জোসেফ বা নটরডেম, ওইখানেও সমস্যা হবে। তার মানে কম্পিটিটিভ পরীক্ষা মানেই হচ্ছে তোমার পার্সো স্পিচ ডিটেকশন। এটাতে খুব ভালো জানা থাকলে, ভালো দখল থাকলে তুমি চোখ বন্ধ করে বলতে পারো, খুব স্মুথ অ্যান্ড স্মার্টলি তুমি সামনে অ্যাপ্রোচ করতে পারবা। ওকে ফাইন। তাহলে আমরা এতক্ষণ যাবো দেখে নিলাম কারা কারা এই যে এই জায়গাগুলোতে তোমার পার্টিসিপেট করবা, ভর্তি পরীক্ষাতে যাবা। তো এবার চলো আমরা কিছু পড়াশোনাতে চলে যাই, কিছু প্রশ্ন চলে যাই। পার্সো স্পিচ যেহেতু আসলো, পার্সো স্পিচের কথাও আসলো, বোর্ড পরীক্ষার প্রশ্নটাও দিছে দেখতে পাচ্ছি এখানে। এটা নিয়ে তিনটা প্রশ্ন দিছে। ক্লজ ফ্রেজ না হয় আজকে থাকুক, বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি দেখি, একটা হচ্ছে পার্সো স্পিচটা আছে চলো ভালো করে দেখি, যেহেতু পার্সো স্পিচটা দেখলাম পুরা জার্নিতে সবচেয়ে বেশি হাইলাইট হবে বা হাইলাইট করবে তোমাকে পার্সো স্পিচ। তো পার্সো স্পিচ ডিটেকশন আমরা খুব ভালো করে আজকে চলো দেখি। প্রথমত এখানে কি দেখতে পাচ্ছ, এই যে প্যাসেজটার কনটেক্সটটা, ইট ওয়াজ হার এক্সপার্টিজ ইন স্কাই ড্রাইভিং দ্যাট লেড হার সিলেকশন অ্যাজ কসমোনট। এখানে বলছে স্কাই ড্রাইভিং, তাহলে স্কাই ড্রাইভিং শব্দটা তোমার কাছে কি মনে হয় একটু বলো তো দেখি চ্যাট বক্সে। এখানে জিরান আর প্রেজেন্ট পার্টিসিপল আর হচ্ছে ইনফিনিটিভ এরকম কথা বলছে এখানে কথাবার্তা। স্কাই ডাইভিংটা কি মনে হয় বলো চ্যাট বক্সে একটু বলো তো দেখি। স্কাই ডাইভিং কি, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ট নাকি ইনফিনিটিভ নাকি এক এবং দুই, মানে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ট দুইটাই হবে, কোনটা? ওকে, অনেকে 2 নাম্বার বলতেছে, অনেকেই বলতেছে 1 নাম্বার পার্টিসিপল। আচ্ছা তো চলো একটু দেখি জায়গাটা, এটা কি হয়েছে, কিভাবে হইলো এটা ব্যাপারটা। আচ্ছা, ফুল ক্লাসে তো আমরা পড়বোই, বাট এখন যেহেতু একটা প্রশ্ন আসলো এটা চলো একটু পড়ি আমরা। প্রথমত এটাকে কি বলা যাবে, ইংলিশ গ্রামারে যদি ভার্বের কথা বলি মোটা দাগে 2টা ভাগে হয়, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব। খুব ভালো করে শুনবা, আগে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, কথাগুলো শোনাটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কিসের পার্থক্য বলতেছিলাম আমরা, এটা ভার্বের 2টা টাইপ। মোটা দাগে যদি বলি ভার্ব 2টা টাইপস আছে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে ফাইনাইট ভার্ব কি জিনিস। ধরো একটা ছোট একটা বাক্য বলি, বাক্যটা আমি খুব সবসময় বলি, কমন একটা বাক্য বলি, যেমন হি ওয়ান্টস টু গো দেয়ার। এই যে একটা বাক্য লিখছি আমি এখানে, বলো তো বাক্যটার মধ্যে ভার্ব কয়টা আছে? চ্যাট বক্সে জানিয়ে দেবো বাক্যটার মধ্যে ভার্ব কয়টা আছে। হি ওয়ান্টস টু গো দেয়ার। যারা ফেসবুকে আমার সাথে জয়েন করছো তারাও বলো, যারা পোর্টালে আমার সাথে জয়েন করেছো তারাও ইনবক্সে বলো এখানে কয়টা ভার্ব আছে। 2টা। কোনটা কোনটা? একটা হচ্ছে ওয়ান্টস, একটা হচ্ছে গো, তাই তো? এখন তোমাকে আমি যদি বলি যে ভাইয়া বা আপু এই বাক্যটা কোন টেন্সে আছে, এই যে বাক্যটা আমি লিখলাম হি ওয়ান্টস টু গো দেয়ার, যে বাক্যটা কোন টেন্সে আছে বলো তো, কোন টেন্সে আছে? ওকে, বলতেছো প্রেজেন্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট টেন্সে কি দেখা বুঝছো, বাক্যটা যে প্রেজেন্ট টেন্সে আছে কি দেখা বুঝছো, ওয়ান্টস দেখা বুঝছো নাকি গো দেখা বুঝছো? ভেরি গুড, ওয়ান্টস দেখা বুঝছো, তাই না? তাহলে কথাটা আসলে এখানেই,
যে ভার্ব দেখে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারবো, আবার বলি, যে ভার্ব দেখে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারবো সেটা একটা ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব দিয়ে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারবো না সেটা কি? সেটা একটা নন ফাইনাইট ভার্ব। হইলো? তাহলে আবার বলতেছি, যে ভার্ব দিয়ে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারবো সেটা একটা ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব দিয়ে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারবো না সেটা একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে ওয়ান্স দিয়ে আমি যেহেতু টেন্স চিনতে পারতেছি, তাহলে ওয়ান্স ভার্বটাকে এটা একটা ফাইনাইট ভার্ব। আর গো দিয়ে এই বাক্যটা আমি টেন্স চিনতে পারছি না, তাহলে গোটাকে এখানে দিস ইজ নন ফাইনাইট ভার্ব। এটুকু সবার ক্লিয়ার হয়েছে কি? তাহলে আমি তোমাকে যদি এখন প্রশ্ন করি যে হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, তুমি খুব সহজ করে বলতে পারবো হোয়াট ইজ ফাইনাইট ভার্ব। এটা কি ভার্ব? টেন্স চেনা যায়। যে ভার্ব দিয়ে আমি কি করতে পারবো? টেন্স চিনতে পারবো বা টেন্স চেনা যায়, তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব দিয়ে আমি টেন্স চিনতে পারবো না সেটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এটুকু ক্লিয়ার সবাই? দুইটা প্ল্যাটফর্মে আমার সাথে যারা জয়েন করেছো, ফেসবুকে এবং আমাদের পোর্টালে, জানিয়ে দাও এটুকু ক্লিয়ার হয়েছে কিনা। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? যে ভার্ব দিয়ে আমি টেন্স চিনতে পারবো সেটা একটা ফাইনাইট ভার্ব, আর যেটাতে আমি টেন্স চিনতে পারবো না সেটা একটা নন ফাইনাইট ভার্ব। দ্যাটস ইট। ওকে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এবার যদি আমি বলি যে একটা বাক্য যদি বলি, দেখি তো বাক্যটা কে পারে, এই বাক্যটা ঠিক আছে নাকি ভুল আছে এটাকে জানাবা, তারপর উত্তর দিবা। প্রথমত আগে বলবা এটা ঠিক আছে নাকি ভুল আছে। শি বলো তো এই বাক্যটা ঠিক আছে নাকি ভুল আছে। শি লেট মি গো দেয়ার, এই বাক্যটাকে ঠিক আছে নাকি ভুল আছে? যদি ঠিক থাকে কারেক্ট লেখো, কারেক্ট যদি থাকে ঠিক হলে সি লেখো, আর ভুল হলে ডাব্লিউ লেখো। কোনটা? এটি কারেক্ট নাকি ভুল, কোনটা? অনেকে বলতেছে কারেক্ট, অনেকে বলতেছে ভুল। রং আছে অনেকে দেখতে পাচ্ছি, বলতেছে অনেক রং, অনেকেই বলতেছে এটা রং। ওকে ওকে, কারেক্ট, কারেক্টও বলতেছে অনেকে, অনেকে রংও বলতেছে। তো যারা রং বলতেছো, কেন রং বলতেছো সেটা বলো। যারা বলতেছো রং, কি কারণে রং, এটা ভুলটা কোথায়? আচ্ছা, সামিয়া একদম পুরো বলে দিয়েছে, সামিয়ার কাছে রং মনে হচ্ছে কেন? কারণ সি এর পরে লেটস হবে। ওকে সামিয়া, থ্যাংক ইউ। সামিয়া বলতেছে এখানে লেট হবে না, সামিয়ার কথা মতো এখানে কি হবে? সি এর সাথে এখানে লেট না হয়ে এখানে লেটস হবে। আচ্ছা, তো সামিয়া সহ যারা আরো অনেকে এটাতে, এই যে স্নিগ্ধা বলতেছে, রুহি বলতেছে, জুলিও বলতেছে, না জুলি বলে নেই, ওকে রুহিনা, তো আর কয়েকজন বলতেছে এখানে লেটস হবে। আচ্ছা, এবার যারা বলতেছে এখানে লেটস হবে, তোমাদেরকে আমি যে জিজ্ঞেস করি, লেটটা একটা প্রেজেন্ট টেন্সে হয়, লেটের পাস্ট টেন্সটা কি বলো তো? লেট শব্দটা একটা প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট টেন্সে, এই ভার্বটা একটা প্রেজেন্ট টেন্সে হয় লেট। তাহলে পাস্ট পার্টিসিপল, লেট শব্দটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, এটা পাস্ট টেন্স কি হবে? লেট। পাস্ট পার্টিসিপল কি হবে? সেটাও তো লেট। লেট লেট লেট, কাট কাট কাট, কোনো চেঞ্জ হচ্ছে না তো। এখন তোমাকে আমি যদি বলি এই বাক্যটা কেন প্রেজেন্ট টেন্সে দিব, পাস্ট টেন্সে দিলে কি সমস্যা হবে বলো? এই বাক্যটা আমি পাস্ট টেন্সে বললে কি সমস্যা? শি লেট মি গো দেয়ার, সে আমাকে সেখানে যেতে দিয়েছিল, কোনো সমস্যা আছে কথাতে বলো? আছে? বলো তো। নাই তো সমস্যা, পাস্ট টেন্স তো বলতেই পারি। তো এটা হোয়াই নট পাস্ট টেন্স? পাস্ট টেন্স কেন না? কেন আমার লেট সি দেওয়া লাগবে, প্রেজেন্ট টেন্সই আমায় কেন দেওয়া লাগবে? ওকে, তার মানে কি এই বাক্যটাতে অ্যাপারেন্টলি আসলে কোনো সমস্যা নেই, এটা হইতেই পারে। তো কেন হইলো? কারণ এই বাক্যটা পাস্ট টেন্সে আছে। তো এই বাক্যটা যে পাস্ট টেন্সে আছে আমি কি দেখা বুঝলাম? লেট দেখা। তাহলে যে ভার্ব দিকে টেন চিনতে পারতেছি সেটা একটা ফাইনাইট ভার্ব, আর গো দিয়ে আমি টেন চিনতে পারছি না, তাহলে এটা কি? এটা একটা নন ফাইনাইট ভার্ব। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা এবার? ক্লিয়ার এবার? যারা যারা বলতেছিলে বাক্যটা ভুল, তাদের কি শুদ্ধ হয়েছে, কারেক্ট হয়েছে এবার? প্রবাবলি কোনো একটা বোর্ড পরীক্ষায়ও ট্যাগ কোশ্চেন আসছিল এবার, আমার যদি মনে পড়ে, যারা যে ওই বোর্ডে যদি থাকো বলতে পারবা যে হি কাট হিজ নেইলস, সেটা নখ কাটা ফেলাইছিল, ট্যাগ কোশ্চেন আসছিল, এটা বোর্ড পরীক্ষার প্রশ্ন এটা। তো কাট 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 পাস্ট টেন্সে দেওয়া আছে এটা, তো কাটস তো দেয় না এটা, তার মানে কি বাক্যটা কারেক্ট এটা? তো যদি কারেক্ট হয় লেটের ট্যাগ কোশ্চেনের অ্যান্সার জানি কি হয়? কাট পাস্ট টেন্সে, লেটার অ্যান্সার ডিডন্ট হি। এখানে কাটসি দেওয়া লাগবে, এখানে যে লেটসি দেওয়া লাগবে, নট লাইক দ্যাট, এরকম কিছু না। আমি কি ঠিক বলছি? ইউ গট দ্য পয়েন্ট? সবাই একটু জানাও, চ্যাট বক্সে একটু রেসপন্ড করো যে আমাকে কথা, যেটা আমি মেসেজটা তোমাকে ডেলিভার করতে পেরেছি কিনা সেটা আমাকে একটু জানিয়ে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ।
আবার বলতেছি, যে ভার্ব দেখে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারবো সেটা একটা ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব দেখে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারবো না সেটা একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব দিয়ে আমি কি করতে পারবো না, টেন্স চেনা যায় না, টেন্স চেনা যায় না। এই নন ফাইনাইট ভার্ব দিয়ে কোনো টেন্স চেনা যায় না, এটা হচ্ছে মেইন কথা। লেটস হ্যাভ আ রিক্যাপ। মোটা দেখে যদি বলি, ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট ভার্বটা কি, যে ভার্ব দেখে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারবো সেটা ফাইনাইট, আর যে ভার্ব দিয়ে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারবো না এটা নন ফাইনাইট। দ্যাটস আ মেজর ডিফারেন্স বিটুইন ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট। ওকে, গুড, থ্যাংক ইউ। এবার চলো একটু নন ফাইনাইট ভার্ব নিয়ে একটু কথা বলি। নন ফাইনাইট ভার্ব নিয়ে একটু কথা বলি, কারণ এখানেই মেইন জায়গাটা। নন ফাইনাইট, তো বুঝতেই পারছো নন ফাইনাইট ভার্ব দিয়ে তুমি টেন্স চিনতে পারবে না, একটু আগেই বললাম আমি এটা। তো নন ফাইনাইট ভার্ব যদি বলি, এটা তিন প্রকার, তিনটা টাইপস আছে। কি কি? পুলিশের সর্বোচ্চ পদ কোনটা কেউ জানো এখানে? বাংলাদেশ পুলিশ যেটা আছে তার সর্বোচ্চ একদম হাইয়েস্ট পদ কোনটা? পদ আইজিপি, আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এটাই তোমার নন ফাইনাইট ভার্ব। প্রশ্ন করতে পার কি বলেন? হ্যাঁ, নেমোনিক্সটা যদি চেক করি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জি, এটা হচ্ছে পি। তো আই ফর কি হবে? আই ফর হচ্ছে তোমার, আমি যদি একটু কালার চেঞ্জ করে ফেলি, আই ফর হচ্ছে তোমার ইনফিনিটিভ, INFINITIVE। আর জি ফর কি? জি ফর হচ্ছে তোমার জিরান্ড। আর পি ফর কি? পি ফর হচ্ছে পার্টিসিপল। ক্লিয়ার? এই তিনটাই হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব, কারণ এই তিনটা শব্দ দিয়ে আমি কোনো বাক্যের টেন্স ডিটেক্ট করতে পারবো না, টেন্স শনাক্ত করতে পারবো না। তো এই কারণে ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, এই তিনটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। কার কোনো প্রশ্ন আছে এটুকুর মধ্যে? চ্যাট বক্সে বলো। থ্যাংক ইউ। তাহলে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, আবার বলতেছি, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে পার্টিসিপল। এখন আমি যদি একটু আলোচনা করি, ইনফিনিটিভ যেটা আছে, ইনফিনিটিভ আবার দুই প্রকার, একটা হচ্ছে টু প্লাস ভার্ব, আরটা কি? আরটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তুমি তো জানো টু প্লাস ভার্ব হয়, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাই না? আর একটা কি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে কি? এই বেয়ার শব্দের অর্থ কি জানো? এই বেয়ার শব্দের হচ্ছে শূন্য, শূন্য। এটা কোত্থেকে আসছে? ওই যে 21শে ফেব্রুয়ারিতে আমরা শহীদ মিনারে যে শূন্য পায়ে বেয়ার ফুটেড, তাহলে বেয়ার মানে কি? শূন্য। তো শূন্য ইনফিনিটিভ মানে কি? এখানে ভার্বের বেস ফর্ম থাকবে কিন্তু কোনো টু থাকবে না। আবার বলতেছি, এখানে ভার্বের বেস ফর্ম থাকবে কিন্তু কোনো টু থাকবে না। এখানে দেখো টু আছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম দিছো, তার মানে এটা ইনফিনিটিভ। এখানে দেখো ভার্বের বেস ফর্ম দিছো কিন্তু কোনো টু নাই। এই যে গো, এটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। আমি কি বুঝতে পারছি কথাগুলা? একটু বলো তো চ্যাট বক্সে। তাহলে হোয়াট ইজ বেয়ার ইনফিনিটিভ? এখানে ভার্বের বেস ফর্ম থাকবে কিন্তু আগে তার আগে কোনো টু থাকবে না, এখানে কি শূন্য ইনফিনিটিভ বলা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসি জিরান্ড। জিরান্ড আর হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল যদি বলি, পার্টিসিপল আবার মোটা দাগে আবার তিন প্রকার আছে, তিনটা পার্টিসিপল আছে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল একটা, আরেকটা কি? আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তিনটা পার্টিসিপল আছে। আবার বলছি, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল এটা স্ট্রাকচারটা কেমন হয়? একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়। আর পাস্ট পার্টিসিপল কি হয়? একটা ভার্বের ভি3 ফর্ম। ভি3 মানে কি? পাস্ট পার্টিসিপল। যে ডু, ডিড, ডান, ডান যেটা ভি3, ওটাকে পাস্ট পার্টিসিপল বলা হয়। আর পারফেক্ট পার্টিসিপল কিভাবে হয়? সেটা হচ্ছে হ্যাভিং, HAVING, হ্যাভিং প্লাস ভি3 দিয়ে হয়। হ্যাভিং প্লাস ভি3 দিয়ে কি হয়? পারফেক্ট পার্টিসিপল। তো আবার বলতেছি, পার্টিসিপল তোমার তিনটা হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো এখন জিরেন্ডের সাথে পার্টিসিপল, তো পার্টিসিপল কিন্তু আবার তিনটা। আমরা যখন বলি জিরেন্ডার পার্টিসিপল, তা আমি তো বুঝি না জিরেন্ডার পার্টিসিপলের মধ্যে পার্থক্য কি। দেখো পার্টিসিপল কিন্তু এখানে তিনটা, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। যখন বলে জিরেন্ড এবং পার্টিসিপল, তখন কোন পার্টিসিপলের কথা বলে বলো তো? তিনটা তো। যদি বলে জিরেন্ডের সাথে পার্টিসিপলের পার্থক্য কি, তাহলে কোন পার্টিসিপলের কথা বলে? প্রেজেন্ট, পাস্ট নাকি পারফেক্ট, কোনটা? ভেরি গুড। কারণ জিরান কোত্থেকে? ভার্ব প্লাস আইএনজি।
আর এখানে প্রেজেন্ট পার্টিসিপলটা কি, সেটাও ভার্ব প্লাস আইএনজি। তার মানে জিরান্ডার পার্টিসিপল যখন বলে, এটা মানে কি আসলে বলো? তুই কখনো বলে যে জিরান্ড আর হচ্ছে পার্টিসিপল, কোন পার্টিসিপল আসলে? কোন পার্টিসিপল? সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে পার্থক্য এইটা হচ্ছে এখানে মোটা দাগে কথাবার্তা। গুড। তাহলে এবার যদি আমরা আসি, জিরান্ড কাজ করে কিসের মতো? জিরান্ড কাজ করে কিসের মতো? নাউনের মতো। আর পার্টিসিপল কাজ করে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। আবার বলি, জিরান্ড কাজ করে তোমার নাউনের মতো, আর পার্টিসিপল কাজ করে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভের মতো কাজ করে পার্টিসিপল। খুব সহজ করে দুটো এক্সাম্পল তোমাকে আমি যদি দেই, প্রথম বাক্য যদি বলি ওয়াকিং, কমন বাক্য, সারা জীবন পড়ছো এগুলো, আমাদের হাতে খড়ি হয়েছে এইসব বাক্য দিয়ে আর কি এটা। হ্যাঁ, ওয়াকিং, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তারপর 2 নাম্বার, I saw a walking man. I saw a walking man. তো খেয়াল করো তো, এখানে এখানে ওয়াকিং আছে, এখানে ওয়াকিং আছে। বলতো প্রথম যে বাক্যটা ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে যে ওয়াকিং আছে ভার্ব প্লাস আইএনজি, এটা দিয়ে কি টেন্স চেনা যায় একটা আমার বাক্যের? চ্যাট বক্সে বলো। প্রথম যে বাক্যটা আছে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিং দিয়ে কি এই পুরো বাক্যের আমি টেন্স চিনতে পারি? পারি না তো। তো পারি না তো, পারি কি দিয়ে? পারি তো ইজ দিয়ে। ইজ দিয়ে পারি বলেই তো ইজ একটা ফাইনাইট ভার্ব। ইজ একটা ফাইনাইট ভার্ব। আর ওয়াকিং দিয়ে আমি টেন্স চিনতে পারি না বলেই এটা কি? এটা নন ফাইনাইট ভার্ব। এনএফ মানে নন ফাইনাইট। তো একটু আগে বলছিলাম নন ফাইনাইট ভার্ব 3 প্রকার হয়, একটা আইজিপি, ইনফিনিটিভ, জেনারেল পার্টিসিপল। তো তার মানে এখানে ওয়াকিংটা কি হওয়ার কথা? নন ফাইনাইট ভার্ব যদি হয়, তাহলে ইনফিনিটিভ, জিরান্ড বা পার্টিসিপল হওয়ার কথা। ইনফিনিটিভ তো হওয়ার চান্স নাই, কারণ 2 প্লাস ভার্ব নাই। তাহলে বাকি রইল কোনটা? জিরান্ড আর হচ্ছে পার্টিসিপল। তো একটু আগে দেখলাম আমরা জিরান্ড কাজ করে কিসের মতো? নাউনের মতো। দেখো খুব একদম বেসিক থেকে যদি যাই, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ইজ কিন্তু একটা ভার্ব। তুমি জানো একটা বাক্যের মধ্যে ভার্বের আগের পজিশনটা কার হয় নরমালি? কোন একটা বাক্যে, একটা বাক্যের মধ্যে নরমালি ভার্বের আগের পজিশনটা কার হয়? সাবজেক্টের। ভার্বের আগের পজিশনটা কার? সাবজেক্টের। তো সাবজেক্ট পজিশনে কারা কারা বসে? দুইটা, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রোনাউন। পয়েন্ট টু বি নোটেড, নাউন প্রোনাউন ছাড়া আর কোনো পার্সন স্পিচ কখনোই সাবজেক্ট পজিশনে বসে না। আবার বলি, নাউন প্রোনাউন ছাড়া আর কোনো পার্সন স্পিচ, 8 প্রকার তো, 8 প্রকারের মধ্যে দুইটা, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রোনাউন, এই দুইটা ছাড়া আর কোনো পার্সন স্পিচ সাবজেক্ট পজিশনে বসে না। তাহলে ওয়াকিং তাহলে কি হবে? ওয়াকিং তাহলে দুইটা যে কোনো একটা হবে, যেহেতু সাবজেক্ট পজিশনে বসছে। ওয়াকিং হয়তো নাউন হবে, না হলে প্রোনাউন হবে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, ওয়াকিং কি প্রোনাউন হওয়ার আদৌ কোনো চান্স আছে? প্রোনাউন নাই। প্রোনাউন না হলে তাহলে ওয়াকিং কনফার্ম কি নাউন? আর একটু আগে বললাম জিরান কাজ করে কিসের মতো? নাউনের মতো। মানে প্রথম বাক্যটার মধ্যে নাম্বার 1-এ এই ওয়াকিং, এটা কনফার্ম একটা জিরান্ড। বলতো কার কোনো প্রশ্ন আছে কিনা এটুকুর মধ্যে? একদম ক্লিয়ার? তাহলে প্রথম বাক্যটার মধ্যে ওয়াকিংটা এটা কি? কনফার্ম একটা নাউন, আই মিন একটা জিরান্ড। কোন সমস্যা কারো এটুকুর মধ্যে? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো নাম্বার 1-এর মধ্যে ওয়াকিংটা কি হবে? কনফার্ম একটা নন ফাইনাইট ভার্ব, এন্ড দ্যাটস ইট, দিস ইজ জিরান্ড। কেন জিরান্ড? কারণ জিরান্ড কাজ করে নাউনের মতো। আর প্রথম বাক্যের মধ্যে ভার্বটা একটা আছে, ইজ। তো ভার্বের আগের পজিশনটা কার হয়? সাবজেক্টের হয়। সাবজেক্ট পজিশনে দুটো পার্সন বসে, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রোনাউন। ওয়াকিং তো প্রোনাউন হওয়ার কোনো চান্স নেই, তো মানে ওয়াকিং কনফার্ম একটা নাউন। তো নাউন হওয়া মানে ওয়াকিংটা কি হবে? কনফার্ম একটা জিরান্ড হয়ে যাবে। ভেরি নাইস, থ্যাংক ইউ। তারপরে আসি, আই স এ ওয়াকিং ম্যান। এটাতে দেখো আই স আ ওয়াকিং ম্যান, এখানে কি ম্যান শব্দ কিন্তু একটা নাউন। সো নাউনকে মডিফাই করলে সেটা কি হয়? নাউনকে মডিফাই করলে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে ওয়াকিং কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি বলছিলাম? প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে কিসের মতো? কোন পার্ট অফ স্পিচ? এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো তার মানে আই স এ ওয়াকিং ম্যান, এখানে ওয়াকিংটা কি হবে? এটা একটা অ্যাডজেক্টিভ। হইলো? ক্লিয়ার হয়েছে একদম? তো লেটস হ্যাভ আ রিক্যাপ। একটু খুব সহজ করে যদি বলি, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু পড়ছি আমরা এখানে এতক্ষণ যাবত। প্রথমত কি কি পড়ছি একটু যদি আমি ফ্লোচার্ট যদি বানাই, প্রথমত ভার্ব থেকে আলোচনা করলাম। ভার্বের কি হয়? একটা হচ্ছে ফাইনিট আর একটা হচ্ছে নন ফাইনিট। ফাইনিট ভার্বটা কি করে?
টেন্স চেনা যায়, টেন্স চেনা যায়। আর নন ফানিটটা কি? টেন্স চেনা যায় না, টেন্স চেনা যায় না। তারপর চলে গেছিলাম নন ফানিট ভার্ব হলো 3 প্রকার। কি কি ছিল? আই, জি, হচ্ছে কি পি। আই ফর কি? আই ফর হচ্ছে ইনফিনিটিভ, INFINITI ইনফিনিটিভ। জি ফর কি? জি ফর হচ্ছে জিরান্ট। আর পি ফর হচ্ছে পার্টিসিপল, তাই না? তো নন ফাইনাইট ভার্ব দিয়ে আমি কোনো টেন্স চিনতে পারবো না, কোনো টেন্স চেনা যায় না। তারপর বলেছিলাম ইনফিনিটিভ তোমার দুইটা ছিল, একটা হচ্ছে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, আর একটা কি বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে কি? বেয়ার মানে শূন্য। শূন্য মানে কি? একটা ভার্বের বেস ফর্ম থাকবে কিন্তু তার আগে কোনো টু থাকবে না। যেমন লেট মি গো দেয়ার, এখানে গোয়ের আগে তুমি কোনো টু দাও নাই, টুটা এখানে হিডেন নাই, কিন্তু গোটা এখানে ভার্বের বেস ফর্ম। আচ্ছা, একটা প্রশ্ন আছে তোমাদের উদ্দেশ্যে। একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম দুটো কি সেম? একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম দুটো কি সেম কিনা আগে বলো দেখি। ভেরি গুড, ভেরি নাইস। হ্যাঁ, আসলেই সেম না। একটা ভার্বের প্রেজেন্ট আর বেস ফর্ম সবসময় সেম না। যেমন আমি তোমার যদি বলি হি, ওই সে বাক্যটাই যদি বলি হি ওয়ান্টস টু গো দেয়ার, তোমাকে আমি যদি বলি দেখো ওয়ান্টস, এটা কিন্তু একটা প্রেজেন্ট টেন্সে আছে না? ওয়ান্টসটা কোথায় আছে? কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ফর্ম। কিন্তু ওয়ান্টসের বেস ফর্মটা কি? বেস ফর্ম কি? বেস ফর্ম তো ওয়ান্ট। তার মানে দেখা যাচ্ছে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম সমান না সব সময়, অলওয়েজ অলওয়েজ একই না, সব সময় সেম না। আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করেছে একজন। কে করছে এটা? রূপময়। রূপময় প্রশ্ন করেছে এ ওয়াকিং ম্যান ওয়াজ সিন বাই মি। ওকে, রূপময়, রূপময় প্রশ্ন করেছে এ ওয়াকিং ম্যান, এ ওয়াকিং ম্যান ওয়াজ সিন বাই মি। রূপময়ের প্রশ্নটা কি? ওর প্রশ্ন হচ্ছে এখানে এটা, তো ওয়াজ সিন তো একটা ভার্ব, তাহলে ভার্বের আগের পজিশন তো একটু করতো সাবজেক্ট। তো আপনি বলছেন সাবজেক্ট পজিশন তো নাউন বসে, তাহলে এখানে ওয়াকিং কি নাউন? খুবই ভালো প্রশ্ন করেছো রূপময়, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। প্রথমত দেখো বাক্যটা খুব ভালো করে আগে বুঝো আগে। হ্যাঁ, ওয়াজ সিন ঠিক আছে, ভার্ব মানলাম। তো এখানে সাবজেক্টটা কে? সাবজেক্ট পজিশনে জানি কারা কারা বসে, আমি বলছিলাম সাবজেক্ট পজিশনে কারা কারা বসে বলো? দুইটা, একটা হচ্ছে নাউন, একটা কে? একটা হচ্ছে প্রনাউন, এই দুইটা বসে। তো এখানে আমার খুঁজতে হবে নাউন আর প্রনাউন কে। তো এখানে নাউনটা কি আছে? এই ম্যান কিন্তু একটা নাউন। তাহলে অ্যাকচুয়াল বাক্যটা আসলে এরকম ছিল, এ ম্যান ওয়াজ সিন বাই মি, একটা লোক আমার দ্বারা দেখা হয়েছিল। তো তারপরে আর এই শব্দটা যুক্ত করো, একটা লোক কেমন লোক? যে লোকটা হাঁটতেছে, মানে হাঁটার তো অবস্থা একটা লোককে আমার দ্বারা দেখা হয়েছিল এটা। তাহলে লোকটা তো এখানে একটা নাউন, তো নাউনকে যে মডিফাই করে তাহলে সেটা কি হবে? সেটা একটা অ্যাডজেক্টিভ। সাবজেক্ট পজিশনে বসে কিন্তু নাউনকে মডিফাই করে না, তাই সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। মেন বাক্যটা কোনটা আবার বলি? এ ম্যান ওয়াজ সিন বাই মি, এটা ছিল মেন বাক্য। আসল বাক্যটা এরকম ছিল, এখানে ওয়াকিংটা নাই। এবার আমি এখানে ওয়াকিংটা দিলাম, তাহলে ওয়াকিংটা কার জন্য আনলাম? ম্যানের জন্য। তাহলে ম্যান একটা নাউন, নাউনকে মডিফাই করলে সেটা একটা অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার? তো এখানে ওয়াজ সিনটা কার জন্য আসে? ওয়াজ সিনটা আসে ম্যানের জন্য, ওয়াকিং এর জন্য তো আসে নাই। রূপময়, ইউ গট দ্য পয়েন্ট? ক্লিয়ার এটা? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি পুরো ব্যাপারটা ভালো করে বুঝছো, এটা কোথায় কি হয়েছে না হয়েছে এটা। থ্যাংক ইউ রূপময়। ঠিক আছে, এটুকু ক্লিয়ার সবার? এই যাতে বললাম বেশ কিছু জিনিস কিন্তু এখানে বলছি, এই পর্যন্ত বেশ কিছু জিনিস কিন্তু বলছি। আমাকে একটু জানাও এতক্ষণ যা যা বলছি এইটুকু ধরতে পারছো কিনা। হ্যাঁ, অনেকের হয়তো একটু সময় লাগতেছে, একটু ধরতে কঠিন লাগতেছে, কারো কারো একটু মাথার উপর দিয়ে যেতে পারে, এটা কোনো সমস্যা নাই। টেক ইউর টাইম, সময় নাও, টেক ইউর টাইম, তুমি একটু সময় নাও, বুঝো ব্যাপারগুলা, আবার দেখো দরকার হইলে এটা স্লাইড দেখো, আবার যা যা বলছি সেটা একটু দেখো, একটু লেখো, নোট করো, তারপর মাথা ঢোকো। এটা হচ্ছে অ্যাবসলিউট বেসিক জিনিসপত্র। এগুলো না পড়ে যদি আমি ইংলিশের মধ্যে অ্যাপ্রোচ করি তাহলে অনেক জায়গায় আমার সমস্যা হবে। অনেক জায়গায় আমি ধরতে পারবো না কখন নাউনের অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, কখন আইএনজিটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, কখন জিরান হচ্ছে, কখন পার্টিসিপল হচ্ছে। এগুলো ট্র্যাক করা কিন্তু আমার জন্য খুব কঠিন হয়ে যাবে আমি যদি বেসিক জিনিসগুলো ভালো করে না বুঝি।
ঠিক আছে, থ্যাংক ইউ। রূপময়, আর ইউ হিয়ার? তুমি কি এখানে আসো? এখানে ওয়ার্কিং অ্যাডজেক্টিভ আর সাবজেক্ট পজিশনে আছে। ওকে, তাহলে রূপময় আশা করি তুমি তোমার জবাবটা পেয়ে গেছো এখানে, আমি যা বললাম এইটুকু এতক্ষণ যাবত। ঠিক আছে, চলো তাহলে আমরা সামনে একটু অ্যাপ্রোচ করি, সামনে অ্যাপ্রোচ করি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আমরা আলোচনা করলাম, আর প্রেজেন্ট পার্টিসিপল আলোচনা করলাম। নন ফাইনাইট ভার্ব তাহলে তিন প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান, একটা হচ্ছে পার্টিসিপল। জিরান আর পার্টিসিপলের মধ্যে ডিফারেন্সটা কোথায়? জিরান কাজ করে নাউনের মতো, আর পার্টিসিপল কাজ করে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আচ্ছা, নাউন, জিরান কাজ করে নাউনের মতো, পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। ওকে ফাইন। কেন এত দূরে আসলাম আমরা? ওই যে প্রশ্নটা সলভ করার জন্য। ইট ওয়াজ হার এক্সপার্টিজ ইন স্কাই ড্রাইভিং। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো এখানে ইনটা কি? চ্যাট বক্সে জানাও সবাই, ইনটা কি? ইনের পরেই তো এখানে স্কাই ড্রাইভিং শব্দটা আসছে। এই বাক্যটার মধ্যে ইন কি হবে? এটা এই বাক্যটার মধ্যে ইন কি হবে? হ্যাঁ, ভেরি গুড। আমরা সারা জীবন পড়ছি ইন কি হয়? ইন একটা হয় প্রিপোজিশন, তাই না? ইন হয় একটা প্রিপোজিশন। যে অনেকেই দেখতে পাচ্ছি এখানে ঢাকার হলিক্রস, সেন্ট জোসেফ এবং নটরডেমে পরীক্ষা দিবা। এবার দেখো নটরডেম কলেজে দিছে কি, ওরা কত চালাক, কত স্মার্ট। দেখো প্রশ্নটা, তুমি কি পড়ছো? ইন। ইন শব্দটা আমি তুমি সারা জীবন কি পড়ছি? ইটস এ প্রিপোজিশন, তাই না? বাট ঢাকা নটরডেম কলেজে দেখো দিছে কি, যে প্লিজ প্লিজ কাম ইন, প্লিজ কাম ইন। ঢাকা নটরডেম কলেজে দিছে, এখানে ইন কি হবে বলো এবার? এখানে ইনটা কি প্রিপোজিশন হবে? প্লিজ কাম ইন। হবে না কিন্তু, ইন কিন্তু এখানে প্রিপোজিশন হবে না। তো তার মানে যারা এখানে সায়েন্স থেকে আসো, যারা আর্টস থেকে আসো বা কমার্স থেকে আসো, তারা সাধারণ বিজ্ঞানও হয়তো পড়ছো যে একটা কার্বন, কার্বন কার্বনের বহুরূপতা হয়। কার্বনটা হচ্ছে বহুরূপী, অনেক অনেক রূপ হয় তার। কার্বন কি হয়? আর যে আমরা যে পেন্সিল দিয়ে লিখি, পেন্সিলের আগে কি থাকে? গ্রাফাইট, সেটা থাকে। গ্রাফাইট হইতে পারে কার্বন, এটা এক ধরনের কার্বন। আবার হিরক বা ডায়মন্ড যেটা, এটা এক ধরনের কার্বন। সো অনেক রূপ হয় তার। ইংলিশেও একটা শব্দ অনেকগুলো তার রূপ থাকতে পারে। যেমন ইন, ইন শব্দটা সারা জীবন আমরা পড়েছি ইটস এ প্রিপোজিশন। আবার এই যে বাক্যটা এখানে দিচ্ছে, ইন শব্দটা কিন্তু একটা প্রিপোজিশন না। এখানে জানো কি, এখানে ইন ঢাকা নটরডেম কলেজে দিল, এইখানে ইন শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব। এখানে কিন্তু ইন একটা অ্যাডভার্ব। তাহলে একই শব্দ ইন, এটা কখনো কখনো প্রিপোজিশন হয়ে যায়, আবার কখনো কখনো অ্যাডভার্ব হয়ে যায়। বুঝবো কিভাবে? ডিপেন্ড করে সেন্টেন্সের উপরে। তার মানে কি, সেম ওয়ার্ড, একই শব্দ, সেম ওয়ার্ড, বাট কিন্তু ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, তাই না? ব্যাপারটা এরকম কিনা আগে বলো, চ্যাট বক্সে জানাও। সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, ইজন্ট ইট? ইয়েস, নো? একই শব্দ কিন্তু পার্টস অফ স্পিচ পুরোপুরি আলাদা। আমি কি ঠিক বলছি? এই যে ইন তো সারা জীবন আমরা পড়ছি প্রিপোজিশন, কিন্তু এই বাক্যটার মধ্যে ইন দেখা যাচ্ছে একটা অ্যাডভার্ব হয়ে গেল, তাই তো? ওকে, এখন প্রশ্ন করতে পারো এটা কেন অ্যাডভার্ব? তো অ্যাডভার্বকে বাংলায় যদি বলি, এটা কি বলে? বাংলায় এটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। তার মানে কি, অ্যাডভার্বের সৃষ্টি হয়েছে কি, কাকে মডিফাই করার জন্য? ক্রিয়াকে মডিফাই করার জন্য সৃষ্টি হয়েছে। আবার তার অ্যাডভার্ব নিজের নামের মধ্যেও দেখো ভার্ব শব্দটা আছে। তাহলে অ্যাডভার্ব সাধারণত কাকে মডিফাই করার জন্য বানানো হয়েছে? ক্রিয়াকে। ভার্বকে মডিফাই করার জন্য আসলে অ্যাডভার্ব বানানো হয়েছে। আর যদি আরো অনেক অনেক পার্টস অফ স্পিচকে সে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, এটা আমরা ইন কোর্স অফ টাইম আমরা দেখবো আস্তে আস্তে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো, এই যে ইন, ইন শব্দটা কার জন্য আসছে? প্লিজ ইন নাকি কাম ইন বলো? এখানে ইন কার জন্য আসছে বলো? কাম ইন। এই যে ভার্বের জন্য আসছে, তাহলে ভার্বকে মডিফাই করলে তাহলে সেটা কি হবে? এই কারণে সেটা একটা অ্যাডভার্ব হয়ে গেছে। ক্লিয়ার? কিন্তু আমি যদি প্রশ্ন একটু এইভাবে বলতাম যে প্লিজ প্লিজ কাম ইন দ্য রুম, দয়া করে রুমের মধ্যে আসো, এইবার বলো তো এখানে ইন কি হবে? এবার এখানে ইন কি হবে? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার ধরতে পারছো, এক্সিলেন্ট এক্সিলেন্ট, থ্যাংক ইউ। কারণ দ্য রুম নাউন বা নাউন ফ্রেজ বলতে পারো তুমি এটাকে, না? রুম শব্দটা হচ্ছে নাউন, আর দ্য রুম একসাথে আমি নাউন ফ্রেজ বলতে পারি। তো নাউন ফ্রেজকে তুমি কি করলা? এই ইন দিয়ে এই বাক্যটুকু সাথে যুক্ত করতে, এই কারণে ইটস এ প্রিপোজিশন। দ্যাট মিনস প্রিপোজিশন। প্রিপোজিশন শব্দটাকে যদি আমি একটু ভাঙি, দেখো ভাঙি, কি দাঁড়াইলো? দুটা পার্ট দিয়ে ভাঙতে পারি। একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে পজিশন। প্রি মানে কি? প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে। আর পজিশন মানে কি? পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে প্রিপোজিশন মানে কি? পূর্বে অবস্থান। তো প্রিপোজিশনটা কার কার পূর্বে অবস্থান হয়?
তিনটা, নাউনের পূর্বে হইতে পারে, প্রনাউনের পূর্বে হইতে পারে, আবার নাউন ফ্রেজ হইতে পারে। তো ফ্রেজ ক্লজ আমরা ডিটেলস পড়বো কোন একটা সময় ক্লাসের থ্রুতে। এখন জাস্ট এই মুহূর্তে তুমি মনে রাখো নাউন ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। হ্যাঁ, তো নাউন ফ্রেজ মানে কি? নাউনের শব্দগুচ্ছ। যেমন আমি যদি বলি এ বয়, শুধু বয়, বয় শব্দটা কি? বয় শব্দ একটা নাউন। কিন্তু আমি যদি বলি এ বয়, তাহলে একটা নাউনের শব্দগুচ্ছ, নাউনের সাথে আরেকটা শব্দ আছে, তো এটাকে তুমি ওই চিন্তা করলে তুমি নাউন ফ্রেজ বলতেই পারো। তাহলে নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ, হ্যাঁ, এই তিনটার আগে কে বসে? প্রিপজিশন বসে। প্রিপজিশন, এটা ক্লিয়ার হয়েছে? সবাই চ্যাট বক্স একটু কনফার্ম করো আমাকে। নাউন, প্রোনাউন আর হচ্ছে নাউন ফ্রেজ, এই তিনটার আগে যে শব্দগুলো থাকবে তাকে প্রিপজিশন বলা হয়। ওকে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে 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 এই যে ইট ওয়াজ আর এক্সপার্টিজ ইন স্কাই ড্রাইভিং, তোমার কাছে এখানে ইন কি মনে হয় বলো তো? ইন তো একটা প্রিপজিশন সাধারণত। তাহলে প্রিপজিশন, প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। কার পূর্বে জানি হয়? কার কার পূর্বে হয়? নাউনের পূর্বে বা প্রনাউনের পূর্বে অথবা নাউন ফ্রেজের পূর্বে। তো ইনের পর আমি দেখতে পাচ্ছি একটা শব্দ, সেখানে স্কাই ড্রাইভিং আছে, তাহলে এটা তো আর প্রনাউন হওয়ার কোনো চান্স নাই, আর নাউন ফ্রেজও হবে না, কারণ একটা শব্দ যেহেতু, তাহলে নাউন ফ্রেজটা বাদ, তাহলে বাকি রয়েছে এখানে কোনটা? নাউন। তাহলে ইন একটা প্রিপজিশন, তারপরে এখানে নাউন বসছে, তো নাউন বসছে, সেটা কনফার্ম কি হবে? জিরান। তাহলে অ্যান্সার এখানে নাম্বার 2, লাউড অ্যান্ড ক্লিয়ার। বলো এবার। একদম ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার, ডান। তো প্রথম দিন তো এই কারণে এত সময় নিয়ে এত কিছু ধরে ধরে এটা দেখাইছি, বাট একটা সময় তুমি যখন এগুলো খুব ভালো করে বুঝে যাবে তখন কিছু মনে হবে না, জাস্ট পিচ অফ কেক মনে হবে এগুলো, নাথিং এলস। খুব ভালো করে বুঝছো কিনা আগে বলো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই ভালো করে বুঝছো। আচ্ছা, চলো একটু আরেকটু টেকনিক দেখাই, একটু দেখাই। আমরা বাবাকে কি বলি? ড্যাড বলি, ফাদার বলি, পাপা বলি, তাই না? তো এবার মনে রাখবা, পি এ আবার পি এ এ, পাপা, এই চারটা শব্দের পরে যদি একটা শব্দ থাকে, সেই শব্দটা কি হবে? কনফার্ম অলওয়েজ নাউন হবে। এই চারটা শব্দের পরে কখন একটা শব্দ বসলে সাধারণত সেটা কি হয়? সাধারণত সেটা নাউন হয়, ব্যতিক্রম পরে দেখতেছি। তো চলো এবার পি, পি ফর কি? পি ফর প্রিপজিশন। এ, এ ফর হচ্ছে আর্টিকেল। আর পি, পি ফর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। আর এ, এ ফর শুধু অ্যাডজেক্টিভ। এই চারটা শব্দের পরে কখন একটা শব্দ পেলে সেটা কনফার্ম নাউন হবে, শেষ, নাউন হয়েই যাবে এটা। আবার বলতেছি, এই চারটা শব্দের পরে কখন একটা শব্দ বসছে সেটা নাউন হয়েই যাবে। আচ্ছা, তো একটু আগে আমরা পড়ছিলাম প্রিপজিশন, প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে অবস্থান, তাহলে নাউন। তো নাউন যদি হয় তো নাউনের পরিবর্তে প্রনাউনও বসানো যাবে, ওইটা হচ্ছে কথা। তাহলে প্রিপজিশনের পর একটা শব্দ বসলে সেটাও কি হতে পারে? নাউন হতে পারে। তাহলে এবার চলো আমি কিছু এক্সাম্পল দেই, The poem was recited. The poem was recited by Karim. The poem was recited by Karim. তাহলে বাইটা কি? বাইয়ের পর এখানে করিম আসলো, তাহলে বলে দাও কি হবে এটা? নাউন। হ্যাঁ, পজিটিভ অ্যাডজেক্টিভ ভাবি আসতেছে একটু পরে। তাহলে দ্য পোয়েম ওয়াজ রিসাইটেড বাই করিম, তাহলে বাই একটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পর একটা শব্দ সেখানে আসলে করিম, তাহলে করিমটা কি হবে? ডেফিনেটলি নাউন হয়ে যাবে এটা। তো নাউন যদি হয়, নাউনের পরিবর্তে তো প্রনাউনও হইতে পারে। তো করিমের প্রনাউনটা কি হবে? দ্য পোয়েম ওয়াজ রিসাইটেড বাই, করিমের প্রনাউনটা কি হবে? বাই হিম। ছোট্ট একটা কথা মনে রাখবা, কি সেই কথা? প্রিপজিশনের পরে প্রনাউনের কোন ফর্ম? হিটা কি? হি হচ্ছে সাবজেক্ট ফর্ম, ইংলিশ গ্রামারে হি হলো সাবজেক্ট ফর্ম, হ্যাঁ। আর হিমটা কি? হিমটা হচ্ছে একটা অবজেক্ট ফর্ম। তো সাধারণত প্রিপজিশনের পরে কি হয়? প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়। দ্য পোয়েম ওয়াজ রিসাইটেড বাই হিম।
বাই হি না, বাই হিম। তাহলে করিমের পরিবর্তে আমি এটা বসাই দিলাম। ওকে, কুল। তাহলে এটা দেখলাম প্রিপজিশনের পরে একটা শব্দ, সেটা নাউন। নাউন যদি হয় নাউনের পরিবর্তে প্রনাউন হইতে পারে। আর্টিকেলের পরে একটা শব্দ, আর্টিকেলের পরে একটা শব্দ বসে সেটা কনফার্ম কি হবে? নাউন হবে। এটা এই যে বাক্যটা একটা লিখবো, এটা কোথায় আসছিল? বেশ কয়েকজন দেখলাম হলি ক্রসে পরীক্ষা দিব, হলি ক্রস ভর্তি পরীক্ষা দিয়েছিল একটা বাক্য, দেখো টেক, টেক রেস্ট, টেক রেস্ট ফর এ হোয়াইল। হলি ক্রস ভর্তি পরীক্ষায় দিয়েছিল, জিজ্ঞেস করেছিল এখানে হোয়াইল কি হবে? চ্যাট বক্সে বলো। টেক রেস্ট ফর এ হোয়াইল। হলি ক্রস ভর্তি পরীক্ষা দিয়েছিল, এটা কি হবে? হ্যাঁ, ভেরি গুড। দেখছো কি বলছিলাম, কি বললাম বলো? পিএপিএ, যে আর্টিকেলের পরে একটা শব্দ বসে সেটা কি হবে? কনফার্ম নাউন। তাহলে যে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে হোয়াইল, তাহলে ফাংশনালি বাক্যের মধ্যে কনফার্ম কি হবে? ইট শুড বি নাউন। ক্লিয়ার একদম? দেখছো করছি কি? কিন্তু তুমি মনে করে দেখো তো, হোয়াইল এই জীবনে কোথাও নাউন হিসেবে ব্যবহার করেছিলা? করো নাই কিন্তু কেউ। এই বাক্যটার মধ্যে দেখো, এটা কিন্তু একটা নাউন হয়ে গেছে। কম অন ম্যান, ইউ গট দ্য পয়েন্ট। সবাইকে বুঝতে পারছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে কথাগুলো? সবগুলা লিঙ্ক করা যাচ্ছে? মিলতেছে সবকিছু? ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। তাহলে কি কি দেখলাম? প্রিপজিশন দেখলাম, আর্টিকেল দেখলাম, তারপরে আসি পজিটিভ, এটা একটু পরে আসি। এটা একটু দেখে ফেলাই, হ্যাঁ, অ্যাডজেক্টিভটা। হি ইজ এ গুড বয়, কমন বাক্যই বলি, হি ইজ আ গুড বয়। তাহলে গুডটা কি? গুড শব্দ একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কি আসলো? এখানে একটা বয়, তাহলে এটা কি একটা নাউন হয়ে গেল এটা। তাহলে আমাকে বলো চারটার মধ্যে এই তিনটা হয়ে গেছে কিনা? 1 2 3 4। তাহলে 1 2 এবং 4 এই তিনটা সবার ক্লিয়ার হয়েছে? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসো আমরা নাম্বার 3 ডিসকাস করব, পজিটিভ অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ দিস, এটা নিয়ে এখন ডিসকাস করব। তো চলো লেটস মুভ। পজিটিভ অ্যাডজেক্টিভ শব্দগুলো ভালো করে পড়বো, ইন ডিটেলস, ডেপথ থেকে, গভীর থেকে পড়বো আমরা, একদম পুরো বেসিক থেকে। শব্দটা হচ্ছে পজিটিভ, PUSSESSIVE, পজিটিভ। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথম কথা হচ্ছে পজিটিভ শব্দের অর্থ কি? কোনো কিছু পজেস করা, কোনো কিছু মালিকানায় থাকা, নিজের নিজের কাছে থাকা, মালিকানা। তাহলে পজেস করা বা কোনো কিছু ওন করা, সেটা হচ্ছে মালিকানা, মালিক হওয়া। তো মালিকানা অ্যাডজেক্টিভ কয়টা আছে? সাধারণত 7টা আছে। পজিটিভ আছে 7টা। কি কি? হিজ, হার, মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, আর হচ্ছে ইটস। কয়টা? 1 2 3 4 5 6 7, এই 7টা। মনে রাখবা, এই 7টা শব্দের পরে কখনো যদি কি বসে, একটা শব্দ বসে, একটা শব্দ, সেই শব্দটা কি হবে? কনফার্ম। ফাংশনালি সেটা অবশ্যই কি হবে? নাউন হবে। বুঝা গেল? আবার বলতেছি, এই 7টা শব্দের পরে কখনো একটা শব্দ বসলে সেই শব্দটা কনফার্ম নাউন হবে। প্রশ্ন করতে পারো কেন, কেমনে, কিভাবে? চলো দেখাই। আমি যদি বলি হিজ ফাদার, বলো তো ফাদার কি নাউন না? হার স্কুল, স্কুল কি নাউন না? মাই কান্ট্রি, কান্ট্রি কি নাউন না? আওয়ার প্যারেন্টস, প্যারেন্টস কি নাউন না? ইউর কার, তোমার গাড়ি, গাড়িটা কি নাউন না? তারপরে দেয়ার, দেয়ার কার, তাদের গাড়ি, গাড়িটা কি নাউন না? ইটস কালার, কালার কি নাউন না? তাহলে এই শব্দগুলোর পরে কখনো একটা শব্দ বসে শব্দটা কনফার্ম নাউন হইল। চ্যাট বক্সে বলো আগে এটা বুঝছো কিনা আগে সবাই। আমি যদি বলি মাই স্কুল, আমার স্কুল, তাহলে মায়ের পরে যে স্কুল দিছে, স্কুল শব্দটা কোন পার্ট অফ স্পিচ? অবশ্যই নাউন। একটা জিনিস খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, মাই স্কুল যে তুমি বললা, আমার স্কুল, এখানে স্কুল শব্দ একটা নাউন, আনডাউটেডলি কোনো সমস্যা নেই, স্কুল একটা নাউন। কিন্তু দেখো এই নাউনের মালিক কিন্তু এখানে বসে আছে, মালিক। তার মানে দেখো এই নাউনের মালিক কিন্তু এরা সবাই, এরা সবাই কিন্তু নাউনের মালিক। যেমন হিজ ফাদার, এই ফাদারের মালিক কিন্তু এখানে বসে আছে। আওয়ার কান্ট্রি, কান্ট্রির মালিক কিন্তু এখানে বসে আছে। ঠিক আছে? তারপরে দেয়ার প্যারেন্টস, তাদের বাবা মা, প্যারেন্টস নাউন, নাউনের মালিক কিন্তু এখানে বসে আছে। তার মানে এই নাউনের মালিক কিন্তু এরা সবাই। যেহেতু নাউনের মালিক এরা সবাই, মালিক হওয়ার কারণে এটাকে পজিটিভ বলা হয়। আর নাউনকে মডিফাই করেছে এগুলা, নাউনকে মডিফাই করে একটা অ্যাডজেক্টিভ। তাহলে পুরোটা মিলিয়ে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এবার ক্লিয়ার হয়েছে কিনা বলো, কেন পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হইল? হি ইজ এ গুড বয়, গুড কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কিন্তু গুড কিন্তু পরের বয়টাকে
মালিক না, ওন করে না। কিন্তু আমার আম্মা যদি বলে মাই বয়, আমার ছেলে, মাই গার্ল, বাবা যদি বলে আমার মেয়ে, আমার কন্যা, মাই ডটার, তাহলে বয় বা ডটার, কিন্তু মালিক কিন্তু আগে বসে আসছে মাই। মিলে লজিকগুলো মিলতেছে সবাই? চ্যাট বক্স একটু বলো। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, এক্সিলেন্ট, ধরতে পারছো, এক্সিলেন্ট, গুড গুড। তাহলে কি শিখলাম আমরা? পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ যদি কখনো বসে তাহলে সেটা নাউন হবে। এই যে আমি বলতেছি আজ এই প্রোগ্রামে আমাদের সাথে যারা এনরোল হয়ে গেছো তারা কি করবে, আলাদা একটা খাতা বানিয়ে ফেলবে ইংলিশের মধ্যে। এই যে যা যা বলতেছে এগুলো ধরে নোট করতে থাকবা। তুমি এখন হয়তো টের পাবা না, কিন্তু আই প্রমিস ইউ বাই দ্য গ্রেস অফ অলমাইটি 4-5 মাস একটা জার্নি আছে। এই জার্নির পরে তোমার যে নোট খাতাটা যে হবে, ইট উইল বি এ সামথিং ডিফারেন্ট। অন্য সবার থেকে তোমাকে অনেক যুজন দূরে এগিয়ে রাখবে ইনশাল্লাহ। এই কথাটা বলে রাখলাম আজকে। আজকে দেখো অনেক কিছু কিন্তু পড়াইছি, একবার তুমি খালি এটা আবার দেখবা। এই নোটটা তো আমরা কিছুক্ষণ পরে আপলোড করে দিব তোমার পোর্টালে, ক্লাসটাও পেয়ে যাবা, এটাও পেয়ে যাবা, সব কিছু। তারপরে এটা দেখে দেখে নিজেকে নোট করে ফেলবা, আলাদা একটা খাতা, একদম নতুন ব্র্যান্ড নিউ এই খাতাটা বানাও। এটা লাইফ লং তুমি এটা দিয়ে করতে পারবা। কারণ সেই ছোটবেলা থেকে নাউন পড়ছি, বড় হয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবে একই জিনিসই পড়বা। তো হোয়াই নট নাও, এখন এটা একদম টপ টু বটম ভালো করে পড়ে ফেলো, যদি করে ভবিষ্যতের রাস্তা একদম পুরো স্মুথ সিমলেস হয়ে যাচ্ছে। ডান, ওকে, গুড, থ্যাংক ইউ। তাহলে কি হইলো? তাহলে PAPA 4টা শব্দের পরে কখন একটা শব্দ বসছে সেটা কি হবে? কনফার্ম নাউন। এখন দেখো, যদি 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 দেখো ম্যাজিক দেখো এবার, বলো তো, যদি শুধু স্কাই ড্রাইভিং না দিয়ে যদি বলতো এটা কি হবে? চোখে পড়ে? একটু আগে পড়াইছি। যদি জিজ্ঞেস করে এটা কি হবে, চোখে কি পড়ে? যদি এইসব জায়গাতে আন্ডারলাইন করে দেয়, কিছু তো লাগলো না। দেখো তুমি কত কনফিডেন্টলি দেখো এগুলো অ্যান্সার করে ফেলতে পারতেছো, কত কনফিডেন্টলি। হইল? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ছোট্ট একটা প্রশ্ন। এবার 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 একটা প্রশ্ন দিই, হ্যাঁ দেখো, এটাও কোন একটা ভর্তি পরীক্ষায় আসছিল, একটা প্রশ্ন দিয়েছিল, হি ট্রাইড, হ্যাঁ, হি ট্রাইড হিজ বেস্ট। এটা কোন একটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, এটা হি ট্রাইড হিজ বেস্ট। তো আন্ডারলাইন করা ছিল বেস্টের মধ্যে, প্রশ্ন করেছিল এই বেস্ট এটা কোন পার্ট অফ স্পিচ? এতে কি ছিল? এতে ছিল অ্যাডজেক্টিভ, বিতে ছিল অ্যাডভার্ব, সিতে ছিল প্রোনাউন, আর ডিতে ছিল নাউন। বলো তো কি হবে এটা? ভেরি গুড, এই তো পারতেছো। কিন্তু আজকে যদি আমি এভাবে না দেখাইতাম, অনেক মানুষ, বলো তো এটা উত্তর কি করবে? অনেক মানুষ এটা উত্তর কি করবে? দেখবে অ্যাডজেক্টিভ দিবে। কেন? কারণ এই বেস্ট দেখার পরে তার মাথার মধ্যে কি করবে? গুড, বেটার, বেস্ট, তাই না? বলো, গুড, বেটার, বেস্ট, সারা জীবন এটা পড়ছে, এটা তাহলে বেস্ট একটা অ্যাডজেক্টিভ। তো এটা পড়ার পরে দেখবা চোখ, এটা এটা র্যাশ ফিজিক্সে পড়েছি বা সাধারণ জ্ঞানে তোমরা পড়েছো যে কোনো কিছু যখন আমরা পড়ি বা দেখি চোখের, এটা র্যাশ কত 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে, 0.1 সেকেন্ড। তো হি ট্রাইড হিজ বেস্ট, এই বেস্ট দেখার পরে তোমার মাথায় র্যাশ উঠবে কি? গুড, বেটার, বেস্ট। র্যাশ থামতে না থামতে চোখ চোখ যাবে কই? অ্যাডজেক্টিভ দিকে। আরে ভাই, খাপে খা, বাপরে বাপ, পুরো মিলে গেছে। অ্যান্সার দিয়ে আসবে এটা। হইলো? এই অ্যাডজেক্টিভ কি হবে? এটা হবে না তো, অ্যাডজেক্টিভ তো এখানে হচ্ছে না। এটা কারণটা কি? কারণটা হচ্ছে যে এটা কি দেখালাম একটু আগে, যে পজেসিভ অ্যাডজেক্টিভ। কি বলছিলাম? পজিটিভ অ্যাডজেক্টিভের কখন একটা শব্দ বসলে ফাংশনালি বেস্ট কি হবে? এটা কনফার্ম নাউন হবে, ডি নাম্বার, এটা হবেই হবে, মাস্ট। ক্লিয়ার হয়েছে একদম? ডান। খুব ভালো করে বুঝছো কি এগুলা? দেখো তো। তো এই কারণেই বলি ইংলিশের সহজ, গ্রামারটা খুব সহজ যদি বেসিক স্ট্রং থাকে। বেসিক জায়গাগুলো, যে জায়গাগুলো আছে সেগুলো যদি খুব ভালো করে পড়তে পারি, এগুলো কোনো ব্যাপার না। বাট প্রথম কথা হচ্ছে আমরা মেজরিটি অফ দ্য স্টুডেন্টস পার্টস অফ স্পিচের এই জায়গাগুলোতে খুব ঘাটতি আছে, এটা ডিটেকশন খুব ভালো করে পারি না, ফলশ্রুতিতে আমাদের বড় সমস্যা হয়। আমরা হয়তো এসএসসি পার করে চলে আসছি, এসএসসি তো অনেকেই হয়তো ডোন্ট টেক ইট আদার, অন্য কোনোভাবে নিও না, অন্য কোনোভাবে নিও না, আমি কাউকে ডিমিন করার জন্য কথাগুলো বলতেছি না। অনেকে হয়তো কি করছি, টেস্ট পেপার সলভ করেছি, বিগত বছরের প্রশ্ন সলভ করেছি, করে তারপর পরীক্ষা যখন আসে দেখি পরীক্ষার মধ্যে পড়তেছি, দেখি কোনটা আগে শুনতে ভাল লাগে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ইংলিশটা কেমন, কোনটা শুনতে ভাল লাগে, না পারলে কোনটা আগে শুনতে ভাল লাগে। সব শুনতে ভাল লাগলে যদি হইতো, তাহলে যে খেলে তুমি তারে খেলোয়াড় বলো, তাহলে যে জানে সে কি জানোয়ার? ভালোই তো লাগে শুনতে। তাহলে যে আনবে সে কি আনোয়ার হবে, আর যে দিবে সে কি দেলোয়ার হবে? এগুলো কই পাইছো? সব শুনতে ভাল লাগলে তো হয় না আসলে, হইলে তো এরকম হইতো নাকি?
ওকে কুল, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক জায়গাতে আমরা কি করি, এগুলো শুনতে ভালো লাগে এগুলো কাজে লাগাই। নাও, শুনতে ভালো লাগে কাজে লাগলে তো হয় না আসলে সবখানে। তো ঠিক আছে, আমরা এই প্রশ্নটা খুব এতক্ষণ যাবত এটা খুব ভালো করে আলোচনা করলাম, একটা বি নাম্বার। তো আরেকটা প্রশ্ন চলো পড়ি, কোনটা? সময় আমাদের প্রায় 10 মিনিটের মতো আছে, এত সময় নাই আর। আরেকটা আমরা ফ্রেজ ক্লজ না হয় অন্যদিন আলোচনা করবো এটা, কারণ ক্লজ ফ্রেজের মধ্যে আরো ইনডেপথে পড়া লাগবে। ডিটেলস না পড়লে তুমি ক্লজ ফ্রেজ ডিটেকশন করতে পারবে না। আরেকটা যেটা এইটা, দ্য ওয়ার্ড প্যারাশুটিং ইন দ্য প্যাসেজ, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা কি নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? তো চলো প্যাসেজটা আমি সরাসরি চলে যাই। প্যাসেজের মধ্যে এই প্যারাশুটিংটা এটা কোন পার্ট অফ স্পিচ, এটা খুঁজে বের করি। প্যারাশুটিং কই আছে চলো তো দেখি। প্যাসেজের মধ্যে প্যারাশুটিংটা কোথায় আছে? প্যারাশুটিং আমি তো জানি না কোথায় আছে, তো চলো তো দেখি কুইকলি ধরে ফেলি কোথায় আছে প্যারাশুটিং। প্যারাশুটিং অ্যাট দ্য এজ অফ 8 ব্লা ব্লা ব্লা, সব কিছুতে প্যারাশুটিং। এই যে কি হইল, আর কিছু বলার দরকার আছে আমার? বলো, আছে বলা দরকার আছে? বলো। হয়ে গেছে তো, তাহলে ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং হয়ে গেল, শেষ। কনফিডেন্টলি অ্যান্সার করে ফেলা যায়। দেখো, তারপরে দেখো ইনের পরে কি ছিল? স্কাই ড্রাইভিং। বলো, এটা তো নাউন। আর জিরান কাজ করে কিসের মতো? নাউনের মতো। আরেকটা ছোট্ট একটা জিনিস শিখাই দিই, শুনে রাখো আজকে। কি সেটা? মনে রাখবা তুমি, মনে রাখবা কি সেটা? আচ্ছা, ইংলিশ মানে অন্য কালার দিয়ে লিখি, রেড দিয়ে হয়তো অনেকে দেখতে সমস্যা হবে। আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন। আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন, মাঝখানে যদি কখনো কোনো একটা শব্দ তুমি বসাইতে পারো, তাহলে শব্দটা কি হবে জানো? কি হবে জানো? এটা কনফার্ম নাউন হবে। আবার বলি, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কোনো একটা শব্দ তুমি যদি কখনো বসাতে পারো, এটা কনফার্ম নাউন হবে। যেমন আমি যদি বলি দ্য নেম, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। আমাদের দেশের নাম হলো বাংলাদেশ। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। তাহলে বলো তো, একটু মিলিয়ে আমরা দেখি ব্যাপারটা কি হয়েছে, কি দাঁড়াইলো। এই যে আর্টিকেল দা, এটা আছে এখানে, এটা। তারপর এই যে প্রিপোজিশন আছে অফ, তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে নেম আছে। নেমটা কি হবে তাহলে বলো? কনফার্ম নাউন। বুঝলো? তারপর আজকে পড়াইছিলাম আওয়ার, জানি কি ছিল? আওয়ারের পরে জানি আবার কি বসে? নাউন বসে। আওয়ার কি? আওয়ারটা পজিটিভ অ্যাডজেক্টিভ। ইসটা কি? ভার্ব। ভার্বের উপরে বাংলাদেশটা কি? বাংলাদেশ একটা নাউন। বলে না যে ভাই আমার ইংলিশ তো বেসিক ভালো না, তাহলে ইংলিশ বেসিকের জন্য কি করা লাগবে, কি করতে হবে? তুমি কখন বুঝতে পারবা তোমার ইংলিশের বেসিক ভালো আছে? যেদিন তোমাকে কেউ জিজ্ঞেস করবে একটা বাক্য দিয়ে যে বলতো এই বাক্যটার মধ্যে প্রত্যেকটা শব্দ কোনটা কোন পার্টস অফ স্পিচ, যেদিন তুমি বলতে পারবা একটা বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দ কোনটা কোন পার্টস অফ স্পিচ উইথ এক্সপ্লেনেশন কারেক্টলি, সেদিন তুমি ভাববা তোমার ইংরেজিতে গ্রামারের বেসিক দুর্দান্ত। ওই দিন আসা না পর্যন্ত তুমি ভাববা না তুমি ইংরেজিতে ভালো করছো বা ইংরেজিতে ভালো কিছু করছো। যেই মুহূর্ত থেকে তুমি একটা বাক্যের প্রত্যেকটা শব্দ কোনটা কোন পার্টস অফ স্পিচ কনফিডেন্টলি বলতে পারবো উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা সহ, যেটা এই পার্টস অফ স্পিচ, সেদিন থেকে ওই মুহূর্ত থেকে তুমি ধরে নিবা তোমার গ্রামারের বেসিক দুর্দান্ত। তুমি ইউ আর আউট অফ দ্য ওয়ার্ল্ড, তুমি ওই লেভেলে আছো, একদম প্রো লেভেলে আছো। তাহলে কি শিখলাম? যে আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে কোন একটা শব্দ বসে সেটা নাউন হবে। এবার নটরডেম কলেজ, ঢাকা নটরডেম কলেজের পরীক্ষা কি দিছে জানো? যে প্রশ্নটা দিচ্ছে এরকম, দিস ইজ দ্য গো অফ দ্য ডে। দিস ইজ দ্য গো অফ দ্য ডে। নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিচ্ছে, এখানে গোটা কি হবে বলো? এতে ছিল ভার্ব, বিতে ছিল অ্যাডভার্ব, সিতে ছিল নাউন, আর ডিতে ছিল প্রোনাউন। হ্যাঁ, ফুয়াদ প্রশ্ন করছে দ্য বিউটিস অফ বাংলাদেশ, এখানে বিউটিস কি? হ্যাঁ অবশ্যই ফুয়াদ, এটাও নাউন হবে। হয়ে গেছে।
করলোটা কি দেখছো? আর্টিকেল আছে আর প্রিপোজিশন আছে, তাহলে মাঝখানে কি গোটা কি কখনো ভার্ব হবে? গো নর্মালি আসলে ভার্ব, কিন্তু এই বাক্যের কনটেক্সটে ফাংশনালি বাক্যের কনটেক্সটে গোটা কি? গোটা কিন্তু একটা নাউন। ক্লিয়ার একদম? আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে কোন একটা শব্দ বসলে কনফার্ম নাউন হবে। ডান। সো লেটস হ্যাভ আ রিক্যাপ। এতক্ষণ যাবত যা যা পড়ছি একটু রিক্যাপ করি আমরা। তো প্রথমত আমরা কি করেছি, পুরো ক্লাসের কনটেক্সটে শুরুতে কি করলাম, মান বন্টন 100 100 200 মার্ক কেমনে কোথায় কি হবে না হবে সবগুলো একটু দেখে নিলাম। তারপরে এটা এই দিকে আমরা একটু ফোকাস করলাম যে সাধারণত এমসিকিউতে আগে আমরা এসএসসি যেরকম পরীক্ষা দিয়েছিলাম, এমসিকিউতে প্যাসেজ থেকে ওরকম গ্রামার আসে না, কিন্তু আজকে আমরা দেখলাম এইচএসসিতে বোর্ড পরীক্ষায় স্বয়ং ইংলিশ গ্রামার থেকে প্রশ্ন আসে। তো দেখা যাচ্ছে ফার্স্ট পেপারের প্যাসেজ থেকে কোনো একটা লাইন পিক করে এখানে ডিফারেন্ট টাইপস অফ গ্রামারের আইটেম দিয়ে প্রশ্ন করে। তার মানে গ্রামারটা এখন শুধু সেকেন্ড পেপারের মধ্যেই সীমাবদ্ধ না, ফার্স্ট পেপারের প্যাসেজ থেকেও কি আসবে, গ্রামার আসবে। তো আমাদের আজকে যে ফ্রি ক্লাস, এটার মেইন কাজটা কি, আমরা পুরো যে জার্নিটা 56টা ইংলিশ প্রবাবলি ক্লাস, 56টা ইংলিশ ক্লাস থাকবে, 56টা। তো 56টা ইংলিশ ক্লাসের মধ্যে আমরা কি করবো আসলে এটা, তো ফার্স্ট পেপারের মধ্যে কি করব, প্রত্যেকটা প্যাসেজ যে প্যাসেজগুলো আছে এইগুলোর সবগুলা গ্রামার একদম ইন ডেপথে, একটা শব্দ কোনটা কোন পার্টস অফ স্পিচ, হ্যাঁ, তারপরে শব্দের সিনোনিমস ক্যান্টোনিমস ইন ডেপথে পুরো বইটা এমনি পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে পুরো বইটা যদি এইভাবে খালি পড়তে পারো, বিলিভ মি 5-6 মাস পরে তুমি আমাকে জানাবা তোমার তোমার সিচুয়েশন কেমন হয়েছে। আজকে নতুন খাতা বানাও, নতুন খাতা বানাও, ডেটটা লিখে রাখো, অ্যান্ড আমাদের কোর্স শেষ হবে 5-6 মাস পরে, 5-6 মাস পরে সেই ডেটে আমাকে বইলো যে তোমার পজিশনটা কোথায় হয়েছে গ্রামারের মধ্যে। প্রমিস ইউ ইট উইল বি বিয়ন্ড ইমাজিনেশন, তোমার কল্পনারও বাইরে। ঠিক আছে? সো পার্টস অফ স্পিচ ডিটেকশনটা খুব ভালো করে পড়ো। আজকে যা যা দেখাইছি এটা খাতা বানায় ফেলো, নতুন খাতা, নতুন একটা খাতা, একদম ব্র্যান্ড নিউ খাতা, নতুন খাতা বানাবা, খাতার মধ্যে যা যা পড়াইছি সবগুলো লিখবা। তারপরে আবার যদি এই লেখার যেগুলো বুঝতে না পারো, খুব কুইকলি 2x স্পিডে একটু চেক আউট করে নিবা, এটা কম্বোতে ইট উইল বি এ ব্যাং, আই প্রমিস ইউ। তো ঠিক আছে, আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা থাকলো। মেইন যে ক্লাস শুরু হবে সেখানে দেখা হবে, কথা হবে। দ্যাটস অল ফর দি মোমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালাম।